Good evening, my beloved student and my dear future officers. I am audible and visible, everyone. Sound clear রয়েছে অগ্নিব, very good evening অগ্নিব, very good evening. Sound clear রয়েছে everyone. ভেরি গুড ইভিনিং মাই বিলভ স্টুডেন্ট, কে কে রয়েছে ক্লাসে একটু কনফার্ম করো সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা। সাউন্ড এভরিওয়ান, প্রত্যেকে সাউন্ড ক্লিয়ার রয়েছে এভরিওয়ান। প্রিয়শ্রী, ভেরি গুড ইভিনিং বেটা, ভেরি গুড ইভিনিং। একটু শেয়ার করে দাও ক্লাসটা, একটু শেয়ার করে দাও, বলে দাও সবাইকে ক্লাসটা শুরু হয়ে গেছে একদম। আর কে কে রয়েছে ক্লাসে, অগ্নিব রয়েছে, কে কে রয়েছে একটু শেয়ার করে দাও প্রত্যেকে, কেমন একদম। So good evening my beloved student and my dear future WBCS officers. Welcome back on our target WBCS 2023 and 24 class. This is me Soumen Goswami and welcome back on our largest learning platform Civil Service 24/7. This is me Soumen Goswami. একদম একদম অগ্নিব, সাউন্ড ক্লিয়ার রয়েছে একদম একদম। গড ব্লেস ইউ বেটা, একদম এভরিওয়ান প্রত্যেকে। বেশ স্যার, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো স্যার এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস, দ্য মোস্ট ক্রুশাল অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম 2023 অ্যান্ড 2024। মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন স্যার, লো হ্যাঙ্গিং ফ্রুট একদম, ফান্ডামেন্টাল রাইটস এভরিথিং আজকে আমরা পড়বো স্পেশাল ক্লাসে একদম। সো ক্লাস শুরু করার আগে হ্যাপি টিচার্স ডে প্রত্যেকে, একদম আজকের দিন সেলিব্রেট করবো আমরা স্পেশাল ক্লাস হিসাবে একদম একদম একদম। স্যার আমার সঙ্গে পরিচয় আগেও করেছ, আর একবার করে নাও। দিস ইজ মি সৌমেন গোস্বামী, এডুকেটর অফ সিভিল সার্ভিস 24/7, 6 year plus experience, author of Indian Polity Constitution and Modern Indian History book. This book is available on online and offline platform. এভরিওয়ান প্রত্যেকে, সো ক্লাসটা স্টার্ট করা যাক, প্রত্যেকে শেয়ার করে দাও ক্লাসটা একদম। সো টুডেজ টপিক এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস। আজকে আমরা কি পড়বো স্যার? আজকে আমরা পড়বো এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস একদম। রুনা, গুড ইভিনিং। রুনা, ভেরি গুড ইভিনিং। একদম একদম প্রত্যেকে শেয়ার করে দাও ক্লাসটা একদম একদম, বলে দাও ক্লাসটা শুরু হয়ে গেছে। আজকে আমরা পড়বো স্যার এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস একদম একদম। সো ফান্ডামেন্টাল রাইটসের ক্লাস শুরু করার আগে, ক্লাসটা শুরু করার আগে আমি একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা স্যার বেসিক লেভেল কোশ্চেন থেকে টপ লেভেল কোশ্চেনে যাব, হার্ড লেভেল একদম। অতএব ব্যাটেল ফিল্ড গ্রাউন্ড রেডি। আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করার মধ্যে দিয়ে ফান্ডামেন্টাল রাইটসে রিভিশন করব। ফান্ডামেন্টাল রাইটস রিভিশন থ্রু এমসিকিউ এভরিওয়ান, বেসিক টু টপ লেভেল, কেমন একদম। তো ক্লাসটা শুরু করা যাক। প্রত্যেকে শেয়ার করে দিয়েছো গ্রুপে, স্টুডেন্ট এখনো কম রয়েছে, প্রত্যেককে বলে দাও ক্লাসটা শুরু হয়ে গেছে একদম। ক্লাসটা শুরু করার আগে দুটো কথা বলে নিই, প্রত্যেকে বাড়িতে বলে দাও, খুব ইম্পর্টেন্ট টপিকের ক্লাস হচ্ছে। ঘরের বাইরে নো ডিস্টার্ব বোর্ড, ডু নট ডিস্টার্ব মি, বোর্ড টাঙিয়ে দাও, এসি বন্ধ করে নাও, ফ্যানটাকে স্লো করে দাও, 2 গ্লাস জল খেয়ে নাও, 2টো বিস্কিট খেয়ে নাও, কেমন? বল স্যার এসব কেন বলছেন? শোনো, এটা হলো পরীক্ষার এনভায়রনমেন্ট, কারণ পরীক্ষার এক্সাম হলে তুমি অ্যাপ্রোপ্রিয়েট এই এনভায়রনমেন্টটা পাবে। বোঝাতে পারলাম না? পারলাম না একদম। তো পরীক্ষার মাঝে মাঝে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না চা কফি কেমন, ফলে 2 গ্লাস জল, 2টো বিস্কুট, ফ্যানটাকে একটু কমিয়ে নাও এবং ক্লাসে মন দাও প্রত্যেকে একদম।
তো আমরা শুরু করতে চলেছি। টুডে উই উইল গোয়িং টু ডিসকাস অ্যাবাউট মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল টপিক, এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস। এভরিওয়ান, প্রত্যেকে ফার্স্ট কোশ্চেন, টুডেজ ফার্স্ট কোশ্চেন, ফান্ডামেন্টাল রাইটস guaranteed under dash of the Constitution of India. Fundamental rights guaranteed under dash of the Constitution of India. Everyone, প্রত্যেকে fundamental rights guaranteed of the Constitution of India. Part 3, Article 12 to 32. Part 2, Article 13 to 35. Part 3, Article 12 to 35. Part 4, Article 12 to 35. Everyone comment section এ আনসার করো। everyone, প্রত্যেকে fundamental rights are the rights guaranteed under dash of the Constitution of India. Dash of the Constitution of India. everyone, প্রত্যেকে সায়ন, ভেরি গুড ইভিনিং বেটা, ভেরি গুড ইভিনিং। পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, একদম পার্ট 2 কি করে হয়, পার্ট 2 কি করে হয়, রুনা 1C, একদম অগ্নিব সি, একদম স্যার আনসার কি হবে, অগ্নিব 12 to 35, একদম। তো ফান্ডামেন্টাল রাইটস আর রাইটস দ্যাট গ্যারেন্টেড আন্ডার ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কটা পার্ট রয়েছে স্যার? সৌমেন স্যারের ক্লাস মানে শুধু এবিসিডি খেলা নয়, একদম স্যার আমরা রিভিশন করব ফান্ডামেন্টাল রাইটস থ্রু এমসিকিউ, কেমন? একদম শোনো, একদম গড ব্লেস ইউ অগ্নিব, একদম দেখো তাহলে 12 থেকে 35, একদম শোনো তাহলে আমরা কি দেখবো স্যার পার্ট 3-তে, একদম দেখো তাহলে আমরা কি দেখবো পার্ট 3-তে স্যার? পার্ট 3-তে আমরা দেখবো ফান্ডামেন্টাল রাইটস। So part 3 of the Indian Constitution, Article 12 to Article 35, Article 12 to Article 35। স্যার ভারতীয় কনস্টিটিউশনের কটা পার্ট রয়েছে স্যার? কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার 22টা পার্ট রয়েছে, একদম। ফার্স্ট পার্টে কি রয়েছে স্যার? ফার্স্ট পার্টে রয়েছে ইন্ডিয়া অ্যান্ড ইটস টেরিটরি, পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্ট 1-এ কটা আর্টিকেল রয়েছে স্যার? আর্টিকেল 1 টু আর্টিকেল 4। পার্ট 2-তে কি রয়েছে স্যার? সিটিজেনশিপ রয়েছে, আর্টিকেল 5 টু আর্টিকেল 11। পার্ট 3-তে কি রয়েছে স্যার? ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 12 টু 35, একদম। এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে ফেলো, প্রত্যেকে বলছি আর্টিকেল 12-এ কি রয়েছে? আর্টিকেল 12-এ রয়েছে ডেফিনেশন অফ স্টেট। আর্টিকেল 12-এ রয়েছে স্যার ডেফিনেশন অফ স্টেট। তো ডেফিনেশন অফ স্টেট এভরিওয়ান প্রত্যেকে আর্টিকেল 12-এ কি রয়েছে স্যার? ডেফিনেশন অফ স্টেট। তো ডেফিনেশন অফ স্টেট কি স্যার? ডেফিনেশন অফ স্টেট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, স্টেট লেজিসলেচার, এনি আদার লোকাল অথরিটি উইদিন দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া অর আন্ডার দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া। আর্টিকেল 13-এ কি রয়েছে মাই ডিয়ার ফিউচার অফিসার্স? আর্টিকেল 13-এ রয়েছে স্যার নেগেটিভ ডেফিনেশন অফ ল। দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল, দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল হুইচ ইজ অ্যাব্রিজ কন্ট্রাভেন্স পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাকে আমরা ল বলবো না, আমরা কে স্যার? জুডিশিয়ারি, একদম। আর্টিকেল 14 to 18 কি রয়েছে? আর্টিকেল 14 to 18 মাই ডিয়ার ফিউচার অফিসার্স, আর্টিকেল 14 to 18 পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে আমাদের স্যার রাইট টু ইকুয়ালিটি। আর্টিকেল 19-এ কি রয়েছে? আর্টিকেল 19 রয়েছে স্যার রাইট টু ফ্রিডম, একদম। আর্টিকেল 20-তে কি রয়েছে মাই ডিয়ার ফিউচার অফিসার্স? আর্টিকেল 20-তে রয়েছে প্রোটেকশন এগেনস্ট সাম আরবিট্রারি অ্যারেস্ট। আর্টিকেল 21-এ কি রয়েছে? লাইফ, পার্সোনাল লিবার্টি অ্যান্ড প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল। এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে ফেলো, বল স্যার আপনি লিখুন, স্যার আপনি, আপনার রিভিশন হবে স্যার, তোমরা লিখে ফেলো। নো পারসন শ্যাল বি ডিপ্রাইভ উইথ আ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল। আমার পেড ব্যাচের স্টুডেন্টদের আর্টিকেল 21 এমনভাবে পড়িয়েছি স্যার, তারা তো রচনা লিখতে পারবে আর্টিকেল 21-এর ওপর, একদম। দেখো
আর্টিকেল 22 তে কি রয়েছে স্যার প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট একদম আর্টিকেল 23 24 রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল 25 to 28 স্যার আর্টিকেল 25 to 28 রাইট টু রিলিজিয়ন আর্টিকেল 29 এবং আর্টিকেল 30 এডুকেশনাল অ্যান্ড কালচারাল রাইটস আর্টিকেল 31 ABC তোমাদের আমি পড়িয়েছি এবং তারপরে স্যার আর্টিকেল 32 রিটস একদম। তো আজকের যেটা ক্লাস আমরা করছি স্যার ফান্ডামেন্টাল রাইটসের, সেখানে আমরা দেখব এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস থ্রু দ্য এমসিকিউ মোড। সো ফান্ডামেন্টাল রাইটস আর দ্য রাইটস গ্যারেন্টেড আন্ডার ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 12 to 35। স্যার ফান্ডামেন্টাল রাইটস কাকে বলে? ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক রাইটস। কোন রাইটস আর বেসিক ইন হিউম্যান নেচার? ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন। যেহেতু গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্যাটস ওয়াই ইট ইজ এনফোর্সেবল বাই দ্য অনারেবল জুডিশিয়ারি একদম। কার এগেনস্ট এনফোর্সেবল স্যার? এনফোর্সেবল এগেনস্ট দ্য স্টেট। দ্যাটস ওয়াই পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফার্স্ট আর্টিকেল, সেখানে কোনো রাইটস দেওয়া নেই, সেখানে দেওয়া রয়েছে ডেফিনেশন অফ দ্য স্টেট। এভরিওয়ান প্রত্যেকে অগ্নিব আর্টিকেল 25 to 20 রিলিজিয়ন একদম একদম। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন, আন্ডার হুইচ অফ দ্য আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এ রিট পিটিশন ক্যান বি ফিল্ড ইন দ্য সুপ্রিম কোর্ট? Under which article of Constitution of India a writ petition can be filed in the Supreme Court? Article 226 of the Constitution of India, Article 34 Constitution of India, Article 26, Article 32. Everyone কোশ্চেনটার আনসার করো কমেন্ট সেকশন। এভরিওয়ান প্রত্যেকে। স্যার আপনি বলুন, আপনি পড়ুন একদম, আপনার রিভিশন হবে স্যার পরের বছর। ঠিক ঠিক। এভরিওয়ান প্রত্যেকে কমেন্টস আনসার করো। অগ্নিব, প্রিয়শ্রী, রুনা, সায়ন, এভরিওয়ান প্রত্যেকে। আন্ডার হুইচ আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এ রিট পিটিশন? স্যার রিট মানে রিটেন কমান্ড বাই দ্য জুডিশিয়ারি একদম। রিট পিটিশন ক্যান বি ফিল্ড ইন দ্য সুপ্রিম কোর্ট। কি হবে আনসার? এভরিওয়ান প্রত্যেকে। সায়ন ডি আর্টিকেল 32। এভরিওয়ান প্রত্যেকে। ইউ হ্যাভ 30 সেকেন্ড টাইম। প্রত্যেকের কাছে 30 সেকেন্ড টাইম রয়েছে। 30 সেকেন্ড। 30 সেকেন্ড। অগ্নিব ডি হবে স্যার একদম একদম ডি হবে একদম। রুনা কি হবে আনসার? প্রিয়শ্রী কি হবে? বল স্যার এত সোজা কোশ্চেন স্যার আপনি করেন না। শোনো, আজকে ক্লাসে বেসিক টু হার্ড লেভেল কোশ্চেন রয়েছে। বোঝাতে পারলাম না? একদম একদম। 32 হবে। বেশ, এইবার তো রিট মানে কি মাই ডিয়ার ফিউচার অফিসার্স? রিট মানে হলো স্যার, রিট মানে হলো রিটেন কমান্ড। রিট কখন ইস্যু করা হয়? রিট কে ইস্যু করে? রিট ইস্যু করে স্যার অনারেবল জুডিশিয়ারি। প্রিয়শ্রী আর্টিকেল 226 অনুসারে হাইকোর্টে, আর্টিকেল 226 অনুসারে হাইকোর্টে তুমি রিট পিটিশন অ্যাপিল করতে পারবে। আর্টিকেল 32 অনুসারে তুমি সুপ্রিম কোর্টের অরিজিনাল যে এরিয়া রয়েছে সেখানে ডাইরেক্টলি তুমি রিট অ্যাপ্লিকেশন ফাইল করতে পারবে যদি তোমার ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন, কন্ট্রাভেনশন অ্যান্ড অ্যাব্রিজমেন্ট হয়। ওয়ার্ডগুলো কি কি বললাম টাইপ করে ফেলো। যদি তোমার ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন, কন্ট্রাভেনশন এবং অ্যাব্রিজমেন্ট হয়, তাহলে তুমি আন্ডার আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট 226 হাইকোর্টে মুভ করতে পারবে। মাই ডিয়ার ফিউচার অফিসার্স, এখনো পর্যন্ত কতগুলো রিট রয়েছে? এখনো পর্যন্ত কতগুলো রিট রয়েছে স্যার? 5টা একদম। তো ফার্স্ট রিট যদি তোমরা দেখো হেভিয়াস কর্পাস, তো হেভিয়াস কর্পাস হলো স্যার, এটা স্যার ল্যাটিন ওয়ার্ড একদম। তো হেভিয়াস কর্পাসের মানে কি স্যার? উই হ্যাভ দ্য বডি। হেভিয়াস কর্পাস মানে কি স্যার? হেভিয়াস কর্পাস মানে উই হ্যাভ দ্য বডি। কে বলে উই হ্যাভ দ্য বডি? স্যার অনারেবল জুডিশিয়ারি। কি বলে স্যার? বলে উই হ্যাভ দ্য বডি। কেন বলে, কখন বলে? শোনো, স্টেটের কটা কম্পোনেন্ট রয়েছে মাই ডিয়ার ফিউচার অফিসার্স? পেট ব্যাচে পড়িয়েছিলাম। এটা যদি আমার স্যার স্টেট হয়, এটা যদি আমার স্টেট হয়, আর্টিকেল 12 হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া,
state government, state legislature, any other local authority within the control of India or under the control of India. তো স্টেটের স্যার তিনটে কম্পোনেন্ট, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, স্যার লেজিসলেটিভ ডিপার্টমেন্ট, স্যার জুডিশিয়ারি, একদম 3 অর্গানস রয়েছে স্টেটের। তোমরা সামনের বছর কি হবে, আফটার পাসিং দিস এক্সাম এক্সিকিউটিভ হবে, মানে আর্টিকেল 12 হবে একদম। তো বিষয় হচ্ছে স্যার উই হ্যাভ দ্য বডি কখন বলে, যখন কোনো আনলফুল ডিটেনশন হয়, যখন কোনো আনলফুল ডিটেনশন হয়, আরবিটারি ডিটেনশন হয়, তোমাকে ধরো ডিটেন করা হয়েছে বাই দ্য স্টেট, তো স্টেট ডিটেন করেছে মানে স্যার পুলিশ ডিটেন করেছে একদম, এবং ডিটেন করার পর তোমাকে উইদিন 24 আওয়ার্স, স্যার 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে কি করাতে হবে স্যার, হাজির করাতে হবে একদম। তো যদি তোমাকে হাজির না করানো হয় 24 ঘন্টার মধ্যে, তো অনারেবল জুডিশিয়ারি কি ইস্যু করবে স্যার, রিটেন কমান্ড ইন দ্য ফর্ম অফ হেভিয়াস কর্পাস, যাকে বলা হবে উই হ্যাভ দ্য বডি। জুডিশিয়ারি বলছে উই হ্যাভ দ্য বডি, উপস্থিত করো ব্যক্তিকে। এবং হেভিয়াস কর্পাস কার এগেনস্ট ইস্যু করা যায় স্যার, স্টেটের যে এক্সিকিউটিভ বডি, তো স্টেটের এগেনস্টে ইস্যু করা যায়, এবং প্রাইভেট ইন্ডিভিজুয়াল। সো মাই ডিয়ার ফিউচার অফিসার্স, মনে রাখবে পরীক্ষায় কোশ্চেন দেবে যে হেভিয়াস কর্পাস ইস্যুড এগেনস্ট অনলি স্টেট না, প্রাইভেট অ্যান্ড পাবলিক অথরিটি, প্রাইভেট অ্যান্ড পাবলিক অথরিটি, মনে থাকবে না থাকবে না, প্রাইভেট অ্যান্ড পাবলিক অথরিটি। পাবলিক অথরিটি মানে একমাত্র স্যার এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট। তো হেভিয়াস কর্পাস এক ধরনের রিট যেখানে বলা হয় উই হ্যাভ দ্য বডি, কে ইস্যু করে, জুডিশিয়ারি। কার এগেনস্টে স্যার, স্টেটের এক্সিকিউটিভ বডির এগেনস্টে এবং প্রাইভেট বডির এগেনস্টে। বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার বোঝাতে পেরেছেন একদম। নেক্সট দেখো ম্যান্ডামাস। তো ম্যান্ডামাস কে ইস্যু করে স্যার, ম্যান্ডামাস ইস্যু করে জুডিশিয়ারি। ম্যান্ডামাস হলো স্যার ল্যাটিন ওয়ার্ড। ম্যান্ডামাসের মানে কি স্যার, উই কমান্ড। ম্যান্ডামাসের মানে হচ্ছে স্যার উই কমান্ড। স্যার কমান্ড কে করবে, কমান্ড করবে স্যার অনারেবল জুডিশিয়ারি। কাকে কমান্ড করবে স্যার, আবার পুরনো ফর্মুলা, স্টেটের কটা অর্গান মাই ডিয়ার ফিউচার অফিসার্স, স্টেটের 3টে অর্গান, একটা হলো স্যার এক্সিকিউটিভ, একটা হলো স্যার লেজিসলেটিভ, একটা হলো স্যার জুডিশিয়ারি একদম। তো স্যার আমরা দেখব উই কমান্ড দ্যাট কাইন্ড অফ রিট অনারেবল জুডিশিয়ারি ইস্যু করে অনলি এক্সিকিউটিভ বডির এগেনস্টে। স্যার এক্সিকিউটিভ বডির এগেনস্টে কখন, যখন কোনো পাবলিক অফিসিয়াল তার যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট রয়েছে, তার যে পাবলিক ডিউটি রয়েছে, when a public official do not feel their public duty or does not follow the constitutional mandate, then honorable judiciary কি ইস্যু করে স্যার, রিটেন কমান্ড। যে রিটেন কমান্ডকে বলা হচ্ছে স্যার ম্যান্ডামাস। উই কমান্ড ইস্যু করার মধ্যে দিয়ে অনারেবল জুডিশিয়ারি সেই পার্টিকুলার পাবলিক অফিসারকে, সেই পার্টিকুলার পাবলিক অফিসিয়ালকে কি করে স্যার, পাবলিক অফিসিয়ালকে স্যার নির্দেশ দেয় যে তুমি তোমার যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট রয়েছে, তোমার যে পাবলিক ডিউটি রয়েছে, তুমি পাবলিক ডিউটিকে ফলো করো। বোঝাতে পারলাম না? তো ম্যান্ডামাস কার এগেনস্ট ইস্যু করা যায়, এক্সিকিউটিভ বডির এগেনস্টে স্টেটের এবং পাবলিক অফিসিয়ালের এগেনস্টে। কীরকম স্যার, কীরকম বলতে তোমার এলাকার মিউনিসিপ্যাল কর্পোরেশন, লোকাল পঞ্চায়েত, তার দায়িত্ব কি, তার দায়িত্ব লোকাল স্তরে স্যানিটাইজেশন করা, রোড মেনটেন করা, পাবলিক হেলথকে দেখা। তো সে যদি তার পাবলিক ডিউটি মেনটেন না করে, তো স্টেট কি করবে, পার্টিকুলার পাবলিক অফিসিয়ালকে অর্ডার দেবে, উই কমান্ড দ্যাট ইউ ফলো ইউর কনস্টিটিউশনাল ম্যান্ডেট, তুমি তোমার কনস্টিটিউশনাল ম্যান্ডেটকে ফলো করো। আচ্ছা স্যার আর কি হবে, পুলিশের কাজ হচ্ছে স্যার তার জুরিসডিকশনে, তার এরিয়ায় যদি কোনো স্যার ক্রিমিনাল অফেন্স হয় বা এমন কোনো অফেন্স ঘটেছে, তো পুলিশের কাজ হচ্ছে স্যার ফার্স্ট ইনফরমেশন রিপোর্টকে লেখা, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এন্টার করা।
মানে এফআইআর করা, একদম। তো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ধরো পুলিশ কি করেছে স্যার, ফিল করেনি, তো সেক্ষেত্রে অনারেবল জুডিশিয়ারি পার্টিকুলার পাবলিক অফিসিয়াল এই পুলিশ অফিসিয়ালকে কি করবে স্যার, ইস্যু করবে রিট, বলবে উই কমান্ড যে তুমি তোমার কনস্টিটিউশনাল ম্যান্ডেটকে ফলো করো। সো ম্যান্ডামাস কার এগেনস্ট ইস্যু করা যায়, অনলি ফর পাবলিক অফিসিয়াল, প্রাইভেটের এগেনস্টে ম্যান্ডামাস ইস্যু করা যায় না। আই হোপ পিকচার গেটিং ক্লিয়ার। বল স্যার এটা কি চলে এলো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? একদম। স্যার এটা কি স্যার, ট্রাফিক, ট্রাফিক কেন স্যার, শোনো শোনো শোনো, আমাদের বড় সমস্যা হচ্ছে যে স্যার আমাদের সব কিছু খুব তাড়াতাড়ি চাই। ক্লাসে দেখো কিছু স্টুডেন্ট আসবে এবং যাবে, কেন? কারণ তাদের ইচ্ছে হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে স্যার 100টা এমসিকিউ করিয়ে দেবে, এবং 1 ঘন্টার মধ্যে 100টা এমসিকিউ করবো, 1 বছরে স্যার ফর্ম বেরোবে, তারপর wbcs এর প্রিপারেশন শুরু করব এবং স্যার বিসিএস ক্র্যাক হয়ে যাবে। মানে সাকসেস মানুষের খুব স্যার তাড়াতাড়ি চাই। কীরকম, ট্রাফিক সিগনালে যদি তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, রেড লাইট যখনই গ্রিন হবে, তুমি যদি তোমার গাড়িকে স্টার্ট করতে 1 সেকেন্ড লেট করো, তোমার পেছনে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে এত হর্ন দেবে, মনে হবে স্যার পৃথিবীতে এখনই আকাশ ভেঙে পড়ছে মাথার উপর। বোঝাতে পারলাম না পারলাম না? তো মানুষের স্যার খুব তাড়াতাড়ি সাকসেস চাই, বোঝাতে পারলাম না পারলাম না? কিন্তু স্যার সাকসেস তাড়াতাড়ি আসে না, এর জন্য স্যার পার্টিকুলার টাইম দরকার হয়। বোঝাতে পেরেছি? তো ইটস টেক টাইম টু ডু সামথিং। জীবনে কিছু করতে গেলে সময় দাও, সময়। সিভিল সার্ভিস এক্সামিনেশনের যদি তোমরা দেখো কারেন্সি কি স্যার, কারেন্সি, তো কারেন্সি হলো স্যার টাইম, টাইম একদম। তো জীবনে ভালো কিছু করতে গেলে স্যার সময় লাগবে, সাকসেস স্যার রাতারাতি আসে না। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ, বোঝাতে পেরেছি? একদম। তোমরা দেখবে যে যখন কোনো গাছ তোমরা লাগাও, গাছ লাগানোর পর স্যার প্রচুর জল দাও, সঙ্গে সঙ্গে কি স্যার গাছ বড় হয়ে যায়? গাছ বড় হয়ে স্যার ফল দিতে শুরু করে? না স্যার, ফল দেয় না, একটা নির্দিষ্ট টাইম নেয়, এবং একটা নির্দিষ্ট টাইমের পর গাছ বড় হয়, তারপর ফল দেয়। বল না স্যার, খুব টেনশন হয়ে যায় বাবা, তাড়াতাড়ি গাছ লাগাবো, তাড়াতাড়ি ফল নেব, হবে না, রাতারাতি সাকসেস পাওয়া যায় না। প্রিপারেশন করো, পড়তে থাকো, কেমন? একদম। এবং নিজের বিলিফ সিস্টেমকে স্ট্রং করো, এভরিওয়ান, প্রত্যেকে। বোঝাতে পেরেছি? একদম স্যার। নেক্সট কোশ্চেনে চলো, নেক্সট কোশ্চেন। নেক্সট রিট কি মাই ডিয়ার ফিউচার অফিসার? নেক্সট রিট হচ্ছে স্যার সার্সিওররি। সো তোমরা এইভাবে মনে রাখবে যে ম্যান্ডামাস এবং হেভিয়াস কর্পাস, দ্যাট কাইন্ড অফ রিট অনারেবল জুডিশিয়ারি, হেভিয়াস কর্পাস ইস্যু করা যাবে পাবলিক ইন্ডিভিজুয়াল, এই পাবলিক অথরিটি এবং প্রাইভেট অথরিটির এগেনস্টে। হেভিয়াস কর্পাস মানে উই হ্যাভ দ্য বডি, ম্যান্ডামাস মানে উই কমান্ড। কার এগেনস্ট ইস্যু করা যাবে? পাবলিক অথরিটির এগেনস্টে। কখন না, যখন পাবলিক অথরিটি তার কনস্টিটিউশনাল ম্যান্ডেটকে ফলো করবে না। প্রাইভেট ইন্ডিভিজুয়ালের এগেনস্টে, কোনো প্রাইভেট অথরিটির এগেনস্টে স্যার ম্যান্ডামাস ইস্যু করা যাবে না। না, বেশ। সার্সিওররি এবং প্রহিবিশন, এই দুটো রিট ইস্যু করা হয় কার এগেনস্টে? এই দুটো রিট ইস্যু করা যায় আপার জুডিশিয়ারি ইস্যু করে সাবঅর্ডিনেট কোর্টের এগেনস্টে, লোয়ার কোর্টের এগেনস্টে। কখন না, যখন কোনো লোয়ার কোর্টস, মাই ডিয়ার ফিউচার অফিসার্স, আমাদের দেশের জুডিশিয়াল সিস্টেমকে যদি ডেসক্রাইব করতে হয় তাহলে 3টে ওয়ার্ডে ডেসক্রাইব করবে। আমাদের দেশের জুডিশিয়ারিকে যদি ডেসক্রাইব করতে হয় তাহলে 3টে ওয়ার্ডে ডেসক্রাইব করবে। সেটা হলো আমাদের স্যার ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এবং বায়ার্সলেস জুডিশিয়ারি। তো আমরা দেখব স্যার নিচে রয়েছে কি, নিচে রয়েছে স্যার সাবঅর্ডিনেট কোর্ট, লোয়ার কোর্ট। লোয়ার কোর্টের উপরে কি রয়েছে স্যার? হাইকোর্ট রয়েছে। আপনি স্যার বড় জ্ঞানজনক কথা বলছেন আজকে। হাইকোর্ট আছে স্যার, একদম একদম জানি তো। শোনো, ওপরে কি রয়েছে? ওপরে একদম রয়েছে স্যার এপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সো মাই ডিয়ার ফিউচার অফিসার্স, হোয়েন এনি লোয়ার কোর্টস অর সাবঅর্ডিনেট কোর্টস, যখন কোনো লোয়ার কোর্টস, কোনো সাবঅর্ডিনেট কোর্ট তার জুরিসডিকশনের বাইরে গিয়ে সরি স্যার, জুরিসডিকশন কি জিনিস? জুরিসডিকশন মানে এখতিয়ার। প্রত্যেকটা কোর্টের নির্দিষ্ট বিচার বিভাগীয় জুরিসডিকশন রয়েছে, টেরিটোরিয়াল জুরিসডিকশন। তো স্যার টেরিটোরিয়াল জুরিসডিকশন মানে
আরে বাবা, ক্যালকাটা হাইকোর্ট যদি বোম্বের কোনো মামলার ব্যাপারে সেটেল রায় দান করে, তো সেটা বোম্বের কোনো ম্যাটার ক্যালকাটা হাইকোর্টের জুরিসডিকশনে আসবে না। কেন? কারণ ক্যালকাটা হাইকোর্টের নির্দিষ্ট টেরিটোরিয়াল জুরিসডিকশন রয়েছে। তো যখন কোনো লোয়ার কোর্টস বা সাবঅর্ডিনেট কোর্টস তার জুরিসডিকশনের বাইরে গিয়ে তার বিচার বিভাগীয় যে এখতিয়ার, সেই বিচার বিভাগীয় এখতিয়ারের বাইরে গিয়ে যদি কোনো মামলার রায় দান করে, তখন এপেক্স কোর্ট অফ ইন্ডিয়া সাবঅর্ডিনেট কোর্টকে, লোয়ার কোর্টকে কি ইস্যু করে? সাবঅর্ডিনেট কোর্টকে ইস্যু করে রিটেন কমান্ড, স্যার, ইন দ্য ফর্ম অফ সার্সিওররি, ইন দ্য ফর্ম অফ প্রহিবিশন। বোঝাতে পারলাম না? তো সার্সিওররি কখন ইস্যু করা যায়? সার্সিওররি ইস্যু হয় কখন? যখন কোনো লোয়ার কোর্ট তার টেরিটোরিয়াল জুরিসডিকশনের বাইরে গিয়ে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের যদি ভায়োলেশন করে, এমন কোনো গ্রাউন্ডসগুলো মনে রাখবে। টেরিটোরিয়াল জুরিসডিকশনকে হয়তো ভায়োলেশন করেছে, অথবা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন হয়েছে। এমন ক্ষেত্রে এপেক্স কোর্ট অফ ইন্ডিয়া লোয়ার কোর্টের রায় দান করার পর কি ইস্যু করে? স্যার, সার্সিওররি ইস্যু করে। তো সার্সিওররি কখন ইস্যু করা হয়? সার্সিওররি ইস্যু করা হয় আফটার দ্য জাজমেন্ট দ্যাট ইজ ডান বাই লোয়ার কোর্ট। এবং সেই লোয়ার কোর্ট যখন জুডিশিয়াল তার যে জুরিসডিকশন রয়েছে সেই জুরিসডিকশনকে অতিক্রম করে রায় দান করে, অথবা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন করে রায় দান করে, এই সমস্ত কেসে মামলার জাজমেন্টের পর সার্সিওররি ইস্যু করে এপেক্স কোর্ট। প্রহিবিশন কখন ইস্যু করা হয়? প্রহিবিশন ইস্যু করা হয় সেম গ্রাউন্ডসে, যে গ্রাউন্ডসে সার্সিওররি ইস্যু করা হচ্ছিল, ভায়োলেশন অফ প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, স্যার, টেরিটোরিয়াল জুরিসডিকশনকে অতিক্রম করে কোনো মামলার রায় দান করা হচ্ছে, সেম গ্রাউন্ডসেই প্রহিবিশন ইস্যু করে এপেক্স কোর্ট অফ ইন্ডিয়া লোয়ার কোর্টকে। কিন্তু কখন ইস্যু করে? ডিউরিং দ্য প্রসিডিং। প্রহিবিশন কথার অর্থ হলো টু ফরবিট, স্টপ করতে বলা হচ্ছে। কি স্টপ করতে বলা হচ্ছে? মামলার প্রসিডিংকে স্টপ করতে বলা হচ্ছে। তো যখন কোনো লোয়ার কোর্ট তার টেরিটোরিয়াল জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো মামলার প্রসিডিং চলছে কোনো কোর্টে, তখন এপেক্স কোর্ট কি বলতে পারে? লোয়ার কোর্টকে বলতে পারে টু ফরবিট, টু স্টপ দিস প্রসিডিং, এবং অল ডকুমেন্টস রিলেটেড টু দিস কেস কোথায় চেয়ে পাঠাতে পারে? নিজের কাছে। কে স্যার? হায়ার কোর্ট এবং এপেক্স কোর্ট অফ ইন্ডিয়া। তো সার্সিওররি কখন ইস্যু করা হয়? জাজমেন্ট আসার পরে। প্রহিবিশন কখন ইস্যু করা হয়? স্যার, ডিউরিং দ্য প্রসিডিং। এইভাবে মনে রাখবে, সার্সিওররি ইস্যু করা হয় আফটার জাজমেন্ট, প্রহিবিশন ইস্যু করা হয় ডিউরিং দ্য প্রসিডিং। এই দুটো রিট কার এগেনস্ট ইস্যু করা হয়? স্যার, জুডিশিয়াল অথরিটির এগেনস্টে। কে ইস্যু করে? এপেক্স কোর্ট। কার এগেনস্টে? লোয়ার কোর্টের এগেনস্টে। ক্লিয়ার না? এভরিওয়ান, প্রত্যেকে বল স্যার তাড়াতাড়ি করুন, 100টা এমসিকিউ করিয়ে দিন স্যার, খুব তাড়াতাড়ি আছে স্যার। স্যার তাড়াতাড়ি রয়েছে, সামনের বছরই হতে হবে। একদম ঠিক সময় লাগবে, প্রত্যেকটা সময় লাগে, সময়ের আগে কিচ্ছু হয় না। বোঝাতে পারলাম না? একদম। নেক্সট স্যার, নেক্সট বলুন। নেক্সট কিউ ওয়ারেন্টো। নেক্সট রিট হচ্ছে কিউ ওয়ারেন্টো। আচ্ছা, কিউ ওয়ারেন্টো কার এগেনস্ট ইস্যু করা যায় প্রথমে জেনে নাও। স্টেটের কটা অর্গান? সেম ফর্মুলা ইউজ করবে। স্টেটের স্যার একটা অর্গান হলো স্যার এক্সিকিউটিভ বডি, একটা অর্গান হলো স্যার লেজিসলেটিভ বডি, একটা অর্গান হলো স্যার জুডিশিয়ারি। স্যার, এক্সিকিউটিভের কাজ কি? শোনো, লেজিসলেটিভের কাজ হলো ল তৈরি করা, এক্সিকিউটিভের কাজ হলো লকে ইমপ্লিমেন্টেশন করা, জুডিশিয়ারির কাজ হলো লয়ের ইন্টারপ্রিটেশন করা। ক্লিয়ার না? বল একদম ক্লিয়ার স্যার। শোনো, তো কিউ ওয়ারেন্টো দ্যাট কাইন্ড অফ রিট কখন ইস্যু করা হয়? কিউ ওয়ারেন্টো স্যার ল্যাটিন ওয়ার্ড। কিউ ওয়ারেন্টো কথার, হ্যাঁ অগ্নিব, গড ব্লেস ইউ, ক্লিয়ার। রুনা ক্লিয়ার, প্রিয়শ্রী ক্লিয়ার হয়ে থাকলে বলে দাও যে হ্যাঁ স্যার ক্লিয়ার একদম। এবং এইবার wbcs অবশ্যই পার হবে। ভালো করে পড়ো বাড়িতে, সব সময় মনে রাখবে বিলিভ সিস্টেম, নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো। আর যেদিন মনে হবে স্যার পড়তে বসে আজ আর পড়তে ভালো লাগছে না, সেদিন ভেবে নেবে প্রথম দিনের কথা, যেদিন সিদ্ধান্ত নিয়েছিলে সিভিল সার্ভিস এক্সাম দেবে। শোনো, অন্যান্য চাকরির পরীক্ষা নয়, সিভিল সার্ভিসের প্রিপারেশন করছো। সিভিল সার্ভিসের প্রিপারেশন করতে গেলে স্যার বুকের ছাতি লাগে। একদম বোঝাতে পেরেছি না? পারিনি তো? তোমাদের সেই সাহসটা রয়েছে,
সত্যিক, গড ব্লেস ইউ বেটা, সত্যিক। ক্লাস রয়েছে রাতে, স্পেশাল ক্লাস জয়েন করে নেবে একদম। দেখো এভরিওয়ান প্রত্যেকে, সো কিউআরএন্টো কথার অর্থ হলো কিউআরএন্টো ইস্যু করে জুডিশিয়ারি কখন? কিউআরএন্টো মানে হলো হোয়াট অথরিটি অর বাই হোয়াট ওয়ারেন্ট, মানে যখন কোনো পাবলিক অফিসিয়াল ধরো ধরো সত্যিককেই আমি বলি কিউআরএন্টো এগেনস্ট দ্য এক্সিকিউটিভ, একদম রুনা, কিউআরএন্টো ইস্যু করা যায় এগেনস্ট দ্য এক্সিকিউটিভ বডি, একদম। তো যখন কোনো এক্সিকিউটিভ বডি, ধরো সামনের বছর সত্যিক WBCS পরীক্ষা পাশ করেছে, বল স্যার পাশ করেছে, একদম, পড়ে না তো কি করে পাশ করবে স্যার? করবে আস্তে আস্তে পড়বে। দেখো তো WBCS পাশ করেছে, বেশ, পাশ করার পর দেখা গেল যে রুনা অনারেবল জুডিশিয়ারির কাছে জানতে চেয়েছে যে সত্যিক WBCS পাশ করার পর যে অফিস হোল্ড করছে সেই অফিস হোল্ড করার অথরিটি কি রয়েছে সত্যিকের পাশে। তো কোর্ট সত্যিককে জানতে চাইবে হোয়াট ইজ ইউর অথরিটি টু অকুপাইং দ্য পাবলিক অফিস, তুমি যে একটা পাবলিক অফিস হোল্ড করছো সেই পাবলিক অফিস হোল্ড করার অথরিটি কি রয়েছে তোমার কাছে। তো অনারেবল জুডিশিয়ারিকে সত্যিক বলবে মাই লর্ড, আমি WBCS প্রিলিমস পাস করেছি, মেন্স পাস করেছি, ইন্টারভিউ পাস করেছি, এই দেখেন আমার কাছে স্যার অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, এবং তারপরে আমি এই পাবলিক অফিস হোল্ড করছি। এবং স্টেট যদি এবং জুডিশিয়ারি যদি স্যাটিসফাইড হয়, তো জুডিশিয়ারি স্যাটিসফাইড হলে কি করবে? সত্যিককে বলবে কনগ্রাচুলেশনস বেটা, যাও নিজের অফিসকে হোল্ড করো। এবং যদি দেখা যায় যে না, তার সঠিক অথরিটি নেই টু হোল্ড দ্য অফিস, সেক্ষেত্রে তাকে কি করা হবে স্যার? শোকজ করা হবে, একদম সত্যি, গড ব্লেস ইউ বেটা। তাহলে কিউআরএন্টো মানে কি? কিউআরএন্টো ইস্যু করা যায় এগেনস্ট দ্য এক্সিকিউটিভ বডি, মানে হলো হোয়াট ইজ দ্য অথরিটি টু অকুপাইং দ্য পাবলিক অফিস, এভরিওয়ান প্রত্যেকে। তো 5 কাইন্ড অফ রিটস that is issued by the apex court of India under article 32, said habeas corpus, we have the body, mandamus, we command, certiorari prohibition, certiorari কখন? certiorari after judgment, prohibition কখন? during the proceeding, কার এগেনস্টে? জুডিশিয়াল বডির এগেনস্টে। কিউআরএন্টো কার এগেনস্টে? কিউআরএন্টো এক্সিকিউটিভ বডির এগেনস্টে, মিনিং হোয়াট ইজ দ্য অথরিটি টু অকুপাইং দ্য অফিস। এভরিওয়ান প্রত্যেকে, আশা করি পিকচার গেটিং ক্লিয়ার। এভরিওয়ান প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? একদম স্যার ক্লিয়ার হয়েছে, একদম। একটু গলাটা শুকিয়ে নি, কেমন, এই ভিজিয়ে নি, গলা শুকিয়ে গেছে একদম একদম স্যার। তো প্রত্যেকে এসি বন্ধ করে দাও, ফ্যানটাকে স্লো করে দাও, একদম এক্সামিনেশন হলের এনভায়রনমেন্ট নিয়ে এসো। নেক্সট কোশ্চেন, নেক্সট কে কে রয়েছে ক্লাসে? এভরিওয়ান নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি রয়েছে স্যার? নেক্সট কোশ্চেন রয়েছে স্যার, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার? রুনা ক্লিয়ার বেটা, একদম। কেন কোশ্চেন হবে না পলিটির? কেন কোশ্চেন হবে না পলিটির? আমি তো কালকে রাতে খুব চিন্তায় পড়ে গেছিলাম সারা রাত, সেই কারণে ভাবলাম এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস আজ পড়াবো। এই সপ্তাহের মধ্যে আবার 2-1 দিনের মধ্যে এভরিথিং অ্যাবাউট পার্লামেন্ট, এভরিথিং অ্যাবাউট জুডিশিয়ারি, একদম 360 ডিগ্রি রিভিশন, 360 ডিগ্রি, কেমন, একদম একদম। হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? হাউ মেনি fundamental rights are there in the Indian Constitution? 6, 7, 8, 9, everyone প্রত্যেকে টাইপ দ্য আনসার ইন দ্য কমেন্ট সেকশন। এভরিওয়ান কমেন্ট সেকশনে আনসার করো, আর ক্লাসগুলো শেয়ার করে দাও। ছাত্র এত কম কেন? নিজে পড়ো, অপরকে পড়ার সুযোগ করে দাও, কেমন? এভরিওয়ান প্রত্যেকে, বন্ধু বান্ধব, বাড়ির আত্মীয় স্বজন, বল স্যার বাবা মাকেও শেয়ার করে দেবো, একদম করে দাও। কেন স্যার? কারণ অ্যাওয়ারনেস বাড়বে, একদম। প্রত্যেকটা ইন্ডিয়ান সিটিজেনের তার ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে ওয়াকিবহল থাকা উচিত। সত্যি কোশ্চেনটা ফলো করো। সিভিল সার্ভিস হলো স্যার কিওয়ার্ডের খেলা। হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এখানে কোথাও লেখা নেই হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার ইন দ্য অরিজিনাল ইন্ডিয়ান কনস্টিটিউশন। অরিজিনাল শব্দটা কোথাও লেখা নেই।
লেখা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। হ্যাঁ উরি বাবা, 1 নম্বর চলে যাবে স্যার পরীক্ষায়, একদম সঙ্গে মাইনাস। তো চশমার পাওয়ার প্রত্যেকে বাড়িয়ে নাও। সিভিল সার্ভিস ক্র্যাক করতে গেলে প্রিয়শ্রী 6, গড ব্লেস ইউ বেটা, একদম। সায়ন মল্লিক 6, রুনা 6, এভরিওয়ান প্রত্যেকে। অগ্নিব হবে স্যার, একদম হবে, একদম হবে। টেক টাইম। হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো স্যার 6 ফান্ডামেন্টাল রাইটস, 6 ফান্ডামেন্টাল রাইটস। আরে বাবা, ম্যাগিও 2 মিনিটে তৈরি হয় না, ম্যাগি তৈরি করতেও 5 মিনিট সময় লাগে। আর লোকে ভাবে স্যার আমার কালকেই সাকসেস লাগবে, কালকেই। খুব তাড়াতাড়ি বাবা, চিন্তা হয় জীবনে, তাড়াতাড়ি সাকসেস লাগবে, কোনো তাড়াতাড়ি নেই। রিল্যাক্স হও, ফোবিয়া থেকে বেরিয়ে এসো, একদম ধীরে 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 ধীরে, স্লোলি 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 স্লোলি, স্লামিং স্লাইসিং। চাইনার ইন্টারন্যাশনাল পলিসির কাছে কিছু শেখো, স্লামিং স্লাইসিং, ধীরে 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 ধীরে, কেমন একদম। হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? মাই ডিয়ার 6 ফান্ডামেন্টাল রাইটস প্রেজেন্ট ডে। আগে কটা ছিল স্যার? আগে 7টা। কি হলো স্যার? একটা স্যার রিপিল করা হয়েছে। কবে? বাই দ্য 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1978। 44th Constitutional Amendment 1978 at the time of Morarji Desai government, একদম স্যার। ইন্টারনাল ডিস্টারবেন্সের গ্রাউন্ডে ইন্টারনাল এমার্জেন্সির পরে একদম একদম 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ভুলগুলোকে শুধরে নেওয়া হয়েছিল। কোথায়? 44th অ্যামেন্ডমেন্টে। মনে রাখবে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল টপিক ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম 2023 or 2024. First constitutional amendment 24th, 25th, 39, 38, 42nd, 44th, 86 স্যার এগুলো তো পড়তেই হবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কেমন? তো 6 ফান্ডামেন্টাল রাইটস কোনটা রিপিল করা হয় স্যার? রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি কোথায় ছিল? রাইট টু প্রপার্টি ছিল স্যার আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এফ। স্যার বলে বলে মুখস্থ হয়ে গেছে, আপনি আর বিরক্ত করেন না, একদম করব না, কিন্তু পরীক্ষার আগে না বাবা, সেই জন্য একটু তোমাদের আমি ব্রিফ কেসটা গুছিয়ে দিচ্ছি, কেমন? একদম প্রত্যেকে গুছিয়ে নাও। অরিজিনাল হলে 7টা হতো, গড ব্লেস ইউ অগ্নিব। এখন কটা হবে স্যার? 6টা। তো রাইট টু প্রপার্টি আর্টিকেল 9 সাব ক্লজ এফ। স্যার এখন কাশ্মীরে জমি কিনতে পারবো তো? 370 নেই, একদম নেই। ঠিক ঠিক ঠিক। ও স্যার কোথা থেকে কি পড়ান আপনি? কারণ রয়েছে, পরে কোশ্চেন রয়েছে, দেখো। Which fundamental rights has been abolished by the 44th Amendment Act in 1978? বলতে বলতে কোশ্চেনটা সামনে। Which fundamental rights has been abolished by the 44th Amendment Act 1978? Everyone, সত্যিক, অগ্নিব, সায়ন, রুনা, প্রিয়শ্রী বেটা প্রত্যেকে আনসার কি হবে? Which fundamental right has been abolished by the 44th Amendment Act 1978? বলছি আজকে আমি বলেছি আমি করাবো এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস। এভরিথিং মানে এভরিথিং, এর বাইরে কিছু কোশ্চেন হয় না, হয় না স্যার? না। রিভিশন থ্রু দ্য এমসিকিউ, রিভিশন থ্রু এমসিকিউ। সেম ডে সাকসেস পাওয়া যায় না, সেম ডে সাকসেস পাওয়া যায় না, কেমন? ছোট মোটো অ্যাচিভমেন্ট নিয়ে সাকসেস পাওয়ার থেকে বড় বড় জীবনে গোল নাও, ফেলিওর হও, একদম চলবে, কেমন? বল স্যার আপনার ফিলোসফি বড়ই অদ্ভুত, একদম অদ্ভুত। ছোট মোটো সাকসেস পাওয়ার থেকে স্যার বড় ধরনের গোল নাও, বড় ধরনের, দিয়ে ফেল করো, কেমন? একদম। বল স্যার আপনি প্রথম টিচার যে ছাত্রদের বলেন ফেল করো, ফেল করতে বলিনি, ফেলিওর থেকে শিখতে বলেছি। এভরিওয়ান প্রত্যেকে কি হবে আনসার? Which of the fundamental rights has been abolished by the 44th Amendment Act 1978? Right to life, right to property, right to education, right against exploitation. Everyone প্রত্যেকে। সায়ন বি হবে, বি, রাইট টু প্রপার্টি, একদম একটু আগেই বলে দিয়েছি বি হবে। আর যেন কোশ্চেনগুলো ভুল হয় না, একদম।
Which article of the Constitution of India abolished untouchability? Article 14 of the Indian Constitution, Article 13 of the Indian Constitution, Article 16 of the Indian Constitution, Article 17 of the Indian Constitution. Everyone, proত্যেকে. Which article of the Constitution of the India abolished untouchability, my dear future officers? Article 14 of the Indian Constitution, Article 13 of the Indian Constitution, Article 16 of the Indian Constitution, Article 17 of the Indian Constitution. প্রত্যেকে আনসার করো, প্রত্যেকে। আর একটা কথা বলি, শোনো, ফান্ডামেন্টাল রাইটস, প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, সিটিজেনশিপ, ইউনিয়ন এক্সিকিউটিভ, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, লোকসভা, রাজ্যসভা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং অনারেবল জুডিশিয়ারি, এপেক্স কোর্ট অ্যান্ড হাইকোর্ট, এবং তার সঙ্গে 73rd 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। স্যার, এগুলো লো হ্যাঙ্গিং ফ্রুট, এগুলো থেকে প্রত্যেক বছর পরীক্ষায় কোশ্চেন আসে। তো 2023-এর প্রিলিমস যদি ক্র্যাক করতে হয়, পলিটি এবং হিস্ট্রি এই দুটো সাবজেক্টের ওপর ফুললি কমান্ড নাও, কেমন? একদম প্রিয়শ্রী 17, রুনা 17, একদম। তো যেটা বলছিলাম, শোনো, পলিটি এবং হিস্ট্রি এমন দুটো সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট নিজের বোঝা তো ওঠাবেই, তার সঙ্গে আরও দুটো সাবজেক্টের বোঝাকে টেনে নেবে প্রিলিমসে। তো প্রিলিমস ক্র্যাক করতে হলে পলিটি, অন্যান্য সাবজেক্টের সঙ্গে পলিটি এবং হিস্ট্রি, স্যার এর ওপর পুরো কমান্ড ধরে নাও এভরিওয়ান, প্রত্যেকে, কেমন? আনসার হবে স্যার ডি। আচ্ছা, আর্টিকেল 17 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেখানে বলা হচ্ছে যে আনটাচেবিলিটি প্র্যাকটিস করতে পারবে না কে? আইদার সিটিজেন আইদার স্টেট। সিটিজেনও প্র্যাকটিস করতে পারবে না, স্টেটও প্র্যাকটিস করতে পারবে না। কি হবে স্যার? সিটিজেন এবং স্টেট আনটাচেবিলি প্র্যাকটিস করতে পারবে না, কারণ এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড বাই দ্য ল। আচ্ছা, কেন? কারণ হোয়েন ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্ট 1947 এবং 1950-তে যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন এনফোর্সমেন্ট হচ্ছে, তার আগে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন লিখতে বসে ভারতের জন্য, তো তারা দীর্ঘদিন ধরে দেখেছে ভারতবর্ষে রয়েছে হেভিলি কাস্ট রেস ডিসক্রিমিনেশন এবং আনটাচেবিলিটি। এবং ড্রাফটিং কমিটির চেয়ারম্যান আমার গুরুদেব বাবা সাহেব আম্বেদকর, তিনিও নিজে ব্যাপকভাবে শিকার ছিলেন আনটাচেবিলিটির। বোঝাতে পারলাম না? তো যে কারণে ফাউন্ডিং ফাদার্সরা একটা ব্যাপারে ক্লিয়ার ছিলেন যে আমরা ফান্ডামেন্টাল রাইটসে কি করব? অ্যাবলিশন করব আনটাচেবিলিটির। আনটাচেবিলিটি আইদার সিটিজেন আইদার স্টেট কেউ প্র্যাকটিস করতে পারবে না, কেমন? একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। নেক্সট, আচ্ছা, নেক্সটে যাওয়ার আগে একটু বলে নি, আর্টিকেল 14-এ কি রয়েছে? আর্টিকেল 14-এ রয়েছে রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। রাইট টু ইকুয়ালিটি মানে রাইট টু ইকুয়ালিটির দুটো কম্পোনেন্ট দেখতে পাবে। একটা দেখতে পাবে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল কার কনসেপ্ট স্যার? ইংলিশ পলিটিক্যাল থিঙ্কার A.V. ডাইসি। A.V. ডাইসির হলো স্যার ইকুয়ালিটি বিফোর ল হলো রুল অফ ল এর কনসেপ্ট। রুল অফ ল এর তিনটে কম্পোনেন্ট রয়েছে, একটা হলো কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, একটা হলো এভরি পারসন মাস্ট বি ইকুয়াল বিফোর দ্য ল, এবং তৃতীয় হলো লিগাল স্পিরিট অফ দ্য প্রিডমিনেন্স। তো স্যার আমরা দেখব ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল কোথায়? আর্টিকেল 14-এ। আর্টিকেল 13-এ কি বলা হচ্ছে মাই ডিয়ার ফিউচার অফিসার্স? আর্টিকেল 13-এ বলা হচ্ছে দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল হুইচ ইজ অ্যাব্রিজ, কন্ট্রাভেন্স অর ভায়োলেট পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাকে জুডিশিয়ারি নাল অ্যান্ড ভয়েড বা স্ট্রাক ডাউন ডিক্লেয়ার করবে। আর্টিকেল 16-এ বলা হচ্ছে রাইট টু পাবলিক এমপ্লয়মেন্ট। আর্টিকেল 17-এ বলা হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আই হোপ পিকচার গেটিং ক্লিয়ার। ফান্ডামেন্টাল রাইটসের যে টপিক আজকে আমাদের রয়েছে এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস। সো এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে। অগ্নিব ক্লিয়ার হয়েছে, সায়ন ক্লিয়ার হয়েছে, প্রিয়শ্রী ক্লিয়ার হয়েছে বেটা, রুনা, সায়ন, সত্যিক, প্রত্যেকে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে, তো হয়েছে, একদম ক্লিয়ার হয়েছে, বেশ। Which fundamental rights has been added to the Constitution by 86th Amendment Act of the Indian Constitution 2022?
হুইচ ফান্ডামেন্টাল রাইট, শোনো, যখন কোশ্চেন একটু বড় হয় আমাদের মধ্যে বেশিরভাগ অ্যাসপিরেন্ট কি করে, কোশ্চেনটা পড়েই না, বড় কোশ্চেন দেখলে প্রথমেই ভয় পেয়ে যায়। কিন্তু বড় কোশ্চেনের উত্তর করা সব থেকে সোজা, কোথাও না কোথাও হিন্টস পেয়ে যাবে। কেমন, সত্যি কথা বলবে মন থেকে? পরীক্ষার হলে যখন বড় কোশ্চেন দেখো, স্যার পড়বো না, বড় কোশ্চেন দেখলে ভয় লাগে, পড়বে। হুইচ ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন বাই দ্য 86th অ্যামেন্ডমেন্ট of the Indian Constitution in 2022? Right to education, right to life, right to religion, right against exploitation. সত্যিক, একদম একদম, গড ব্লেস ইউ বেটা, একদম রাইট টু এডুকেশন। রুনা, রাইট টু এডুকেশন। প্রিয়শ্রী ক্লিয়ার হয়েছে, একদম 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 একদম। অগ্নিব ক্লিয়ার হয়নি? সায়ন স্যার, হুইচ ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন বাই দ্য 86th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 2022? স্যার, রাইট টু এডুকেশন। স্যার, রাইট টু এডুকেশন কোথায় অ্যাড করা হয়েছে? রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন অ্যাড করা হয়েছে স্যার আর্টিকেল 21। আর্টিকেল 21 স্যার বড় হাতের এ লিখবে, ছোট হাতের এ লিখলে পরের বছর বাড়িতে আবার বলবে 220 টাকা দাও, ফর্ম ফিল আপ করতে যাব। বড় হাতের এ মানে স্যার ক্যাপিটাল লেটার এ মানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে আর্টিকেল 21A। তো এটা কোথায় ছিল স্যার? আগে ছিল স্যার ডিপিএসপিতে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এবার দেখো কোথা থেকে কোথায় নিয়ে যাব। বল স্যার, এই তো আপনার ক্লাসের সমস্যা, পড়াতে শুরু করেন ফান্ডামেন্টাল রাইটস দিয়ে, চলে যান স্যার ডিপিএসপিতে, এর নামই হলো সিভিল সার্ভিস। যেদিন টপিকের মধ্যে কানেকশন খুঁজে পাবে, কানেকশন, ইন্টারলিঙ্কিং প্রসেস, সেদিন জানবে প্রিপারেশন স্যার শুরু হয়ে গেছে। কেমন, একদম। তো স্যার ডিপিএসপি যদি তোমরা দেখো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেখানে ডাইরেকশন দেওয়া হচ্ছে কাকে? ডাইরেকশন দেওয়া হচ্ছে স্টেটকে। কে ডাইরেকশন দিচ্ছে? ডাইরেকশন দিচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কি ডাইরেকশন দিচ্ছে? ডাইরেকশন দিচ্ছে ডিয়ার স্টেট। স্টেটের কাজ কি? স্টেটের কাজ হচ্ছে ল তৈরি করা, স্টেটের কাজ হচ্ছে ল তৈরি করা এবং স্যার পাবলিক অর্ডার মেনটেন করা এবং গভর্নিং করা। তো স্টেটকে বলছে ডিয়ার স্টেট, হোয়েন ইউ মেকিং এনি ল, ডিয়ার স্টেট, হোয়েন ইউ মেকিং এনি ল, দেন ইউ অলওয়েজ ফলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আর্টিকেল 45 মনে থাকবে না? থাকবে না? হ্যাঁ স্যার মনে থাকবে তো। শোনো, আর্টিকেল 45 সেখানে বলা হয়েছিল এডুকেশনকে ইমপ্লিমেন্ট করা হবে। তো সেখান থেকে রাইট টু এডুকেশন, তো ডাইরেক্টিভ প্রিন্সিপালকে কি করা হয়েছে? ডিয়ার স্টেট, হোয়েন ইউ কেপেবল, যখন তুমি কেপেবল হবে তখন তুমি আমার সিটিজেনকে, কে বলছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমার সিটিজেনকে দেবে রাইট টু এডুকেশন। তো 1950-তে স্টেট কেপেবল ছিল না, স্টেট রাইট টু এডুকেশন দিতে পারেনি। এভরি চিলড্রেন যাদের এজ 6 to 14 ইয়ার তাদের দেওয়া হবে কম্পালসারি অ্যান্ড ফ্রি এডুকেশন। স্টেট কবে কেপেবল হয়েছে? স্টেট কেপেবল হয়েছে 2002 সালে। স্টেট 2002 সালে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আর্টিকেল 45কে ইমপ্লিমেন্টেশন করেছে আর্টিকেল 21A তে। কেন? কারণ আর্টিকেল 21-এ কি রয়েছে? আর্টিকেল 21-এ রয়েছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো এডুকেশন ইজ অলসো ইনক্লুড আন্ডার রাইট টু লাইফ। রাইট টু এডুকেশন ইজ অলসো ইনক্লুড ইউর রাইট টু লাইফ। লাইফ মানে শুধু মিয়ারলি ব্রিদিং লাইফ নয়, যে আমি নিঃশ্বাস নিলাম বেঁচে থাকলাম, এটা লাইফ নয় স্যার। লাইফের অনেক ব্রড মিনিং রয়েছে। এবং তোমাদের আমি অরুণা সাংবা কেস থেকে শুরু করে রাইট টু লাইফ, মানেকা গান্ধী কেস, পাসপোর্ট অ্যাক্ট 1967 ক্লজ 3 তোমাদের ইন ডিটেল পড়িয়েছি রাইট টু লাইফের কনসেপ্ট আর্টিকেল 21। অগ্নিব, গড ব্লেস ইউ, একদম। তো যেহেতু আর্টিকেল 21-এ বলা হচ্ছে নো পারসন শ্যাল বি ডিপ্রাইভ উইথ আ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অ্যান্ড রাইট টু এডুকেশন ইজ অলসো কনসিডার আন্ডার রাইট টু লাইফ, দ্যাটস ওয়াই আর্টিকেল 21 সাব ক্লজ এ আমাদের দেওয়া হয়েছে রাইট টু এডুকেশন।
to implement directive principle of state policy. Picture getting clear or not everyone? প্রত্যেকে একে বলে 360 ডিগ্রি প্রিপারেশন, একে বলে এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস, একে বলা হয় স্যার এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস। ক্লিয়ার না? ক্লিয়ার না এভরিওয়ান? প্রত্যেকে ক্লিয়ার হয়েছে না হয়নি? বলে একদম স্যার একদম। তাড়াতাড়ি করবে না জীবনে, পড়তে থাকো, বিলিভ সিস্টেমকে স্ট্রং করো নিজের, কেমন? একদম যখনই পড়তে ইচ্ছা করবে না তখনই ভেবে নেবে যে তোমরা হলে স্টেট, বোঝাতে পারলাম? ফিউচার স্টেট একদম। তো তোমাদের ওপর অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, অনেক রেসপন্সিবিলিটি। ইউ আর দ্য ফিউচার পলিসি মেকার। তো তোমাদের রেসপন্সিবিলিটি থাকা উচিত, তোমাদের পেশেন্স থাকা উচিত। না স্যার 1 ঘন্টায় ফান্ডামেন্টাল রাইটস পড়িয়ে দেন, 3 ঘন্টায় ম্যারাথন সেশনে ইন্ডিয়ান পলিটি পুরো কমপ্লিট করিয়ে দেন, তবেই তো বুঝবো যে প্রিপারেশন হচ্ছে। প্রহসন, প্রিপারেশনের নামে প্রহসন করতে পারি না, কেমন? একদম এভরিওয়ান প্রত্যেকে। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল ইজ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস? দেখো প্রত্যেকটা আর্টিকেলকে আমরা টাচ করছি কিন্তু আজকে। হুইচ আর্টিকেল ইজ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস? এভরিওয়ান প্রত্যেকে। রুনা, প্রিয়শ্রী, অগ্নিব, সৌপ্তিক, সায়ন, এভরিওয়ান প্রত্যেকে। এবং নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে নাও, ক্লাসটাকে শেয়ার করে দাও। শোনো, ইকোনমি পড়াতে গিয়ে বলেছিলাম, যে ইকোনমিক্সের ডেফিনেশনে কি বলেছিলাম, যে আমাদের জীবনের যে আনলিমিটেড চাহিদা রয়েছে। বল স্যার পলিটি পড়াতে ইকোনমি, এই আপনার সমস্যা। শোনো, আমি বলেছিলাম আমাদের জীবনে যে আনলিমিটেড নিড রয়েছে, আনলিমিটেড চাহিদা রয়েছে। ইউএসএ যেতে হবে বাবা, ইউরোপ ট্যুরে যেতে হবে, একদম। তো আনলিমিটেড নিডকে আমরা স্যাটিসফাই করি কিভাবে? আমাদের লিমিটেড রিসোর্সকে ইউটিলাইজ করে, কেমন? তো রিসোর্স স্যার তুমি যদি শেয়ার করো কমে যাবে, একদম কমে যাবে। কিন্তু নলেজ হলো এমন জিনিস, তুমি যদি শেয়ার করো স্যার বেড়ে যাবে। তো নলেজকে শেয়ার করতে শেখো, কেমন? নলেজকে শেয়ার করতে শেখো এভরিওয়ান প্রত্যেকে। রুনা, গড ব্লেস ইউ বেটা। হুইচ আর্টিকেল ইজ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস? আর্টিকেল 29 and 30। তো আর্টিকেল 29 and 30 দ্যাট ইজ পার্ট অফ দ্য পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেখানে বলা হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। তো এখানে কালচারাল এডুকেশনাল রাইটস কাদের রয়েছে আমরা পরের কোশ্চেনে দেখবো এভরিওয়ান প্রত্যেকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বেশ বেশ বেশ, একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন নেওয়াই যাক। বল স্যার আপনি আবার ব্ল্যাঙ্ক স্ক্রিন নেবেন? নেব। শোনো এখানেই বলে দিই, শোনো বলছি আর্টিকেল 29-এ বলা হয়েছে মাইনরিটি। তো আর্টিকেল 29-এ কোন মাইনরিটির কথা বলা হয়েছে পরীক্ষায় জিজ্ঞেস করবে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট পড়েই না, বলছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট পড়েই না, তাদের কথা বাদ দাও, বুঝতে পারলাম? ফেসবুকের জ্ঞানীদের কথা বাদ দাও বাবা, নিজেদের কথা দেখো। আর্টিকেল 29 হচ্ছে তাদের কিছু আসে যায় না কি আর্টিকেল 29 কি আর্টিকেল 30, বুঝতে পারলাম? ট্রাফিক করে, ট্রাফিক একদম। তো আর্টিকেল 29-এ যে মাইনরিটির কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে এনি সেকশন অফ সিটিজেন। কিওয়ার্ড ধরো, কিওয়ার্ড এনি সেকশন অফ সিটিজেন। তো কারা এনি সেকশন অফ সিটিজেন? কাদেরকে আমরা ধরবো? এনি সেকশন অফ সিটিজেন হু রিসাইড অ্যান্ড সেটেল দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অর পার্ট অফ ইন্ডিয়া। আর্টিকেল 29 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, গুগল করে দেখে নাও, লেখা রয়েছে কি এনি সেকশন অফ সিটিজেন। তো এনি সেকশন অফ সিটিজেন হু রিসাইড অ্যান্ড সেটেল দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অর পার্ট অফ ইন্ডিয়া। তো যাদের নির্দিষ্ট ডিস্টিংক্ট স্বতন্ত্র স্ক্রিপ্ট রয়েছে, কালচার রয়েছে, তারা তাদের স্ক্রিপ্ট, কালচার এবং ল্যাঙ্গুয়েজকে প্রিজার্ভ করতে পারবে, কনজার্ভ করতে পারবে। বোঝাতে পারলাম না? পারলাম না? তো সেটা বলা হচ্ছে স্যার 30-তে রিলিজিয়াস মাইনরিটি। রুনা বেটা 30-তে রিলিজিয়াস মাইনরিটি। আর আর্টিকেল 29-এ বলা হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটি, যাদের ডিস্টিংক্ট কালচার রয়েছে, ডিস্টিংক্ট স্ক্রিপ্ট রয়েছে। ভারতবর্ষ হলো ডাইভার্সিফাইড কান্ট্রি। তো ভারতবর্ষতে প্রত্যেক 100 কিলোমিটার অন্তর ভাষা পাল্টে যায়, জলের স্বাদ পাল্টে যায়, রুচি পাল্টে যায়, কালচার পাল্টে যায়। কালচারকে এক কথায় যদি ডিফাইন করা হয় তাহলে জীবনযাপনের ধরন পাল্টে যায় স্যার। তো আমরা দেখব যে এনি সেকশন অফ সিটিজেন হু রিসাইড দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অর পার্ট অফ দ্য ইন্ডিয়া, যাদের ডিস্টিংক্ট স্ক্রিপ্ট, ডিস্টিংক্ট কালচার এবং ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারা প্রিজার্ভ করতে পারবে তাদের স্ক্রিপ্ট, কালচার এবং ল্যাঙ্গুয়েজকে।
নেক্সট আমরা দেখব আর্টিকেল 30। আর্টিকেল 30-তে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটি এবং রিলিজিয়ান মাইনরিটি, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যান্ড রিলিজিয়ান মাইনরিটি। তো পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করবে আর্টিকেল 29-এ এনি সেকশন অফ সিটিজেন কোন মাইনরিটি, অপশান দেবে রিলিজিয়ান মাইনরিটি, অপশান দেবে লিঙ্গুইস্টিক মাইনরিটি, অপশান দেবে বোথ, অপশান দেবে নান অফ দ্য অ্যাবাভ। তো স্যার চায়ের দোকানে বসে যারা প্রিপারেশন করে ওখানেই উড়ে যাবে। আমার স্টুডেন্ট কি করবে, আনসার করবে লিঙ্গুইস্টিক মাইনরিটি, আর্টিকেল 30 বোথ লিঙ্গুইস্টিক মাইনরিটি এবং রিলিজিয়ান মাইনরিটি তাদের এডুকেশনাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করার ক্ষমতার কথা বলা হচ্ছে। এভরিওয়ান, প্রত্যেকের ক্লিয়ার? এনি সেকশন অফ সিটিজেন, অগ্নিব একদম একদম, এনি সেকশন অফ সিটিজেন দ্যাট মিনস হুইচ রিসাইড অ্যান্ড সেটেল দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, এবং যাদের ডিস্ট্রিক্ট স্ক্রিপ্ট, ডিস্ট্রিক্ট কালচার এবং ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে তারা প্রিজার্ভ এবং প্রোটেক্ট করতে পারবে। কেমন? এবং 30-তে বলছি কিভাবে প্রোটেক্ট করবে, টু এস্টাবলিশ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন, মাই ডিয়ার ফিউচার অফিসার। কিভাবে এস্টাবলিশ, কিভাবে প্রিজার্ভ করবে, কনসার্ভ করবে, টু এস্টাবলিশ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন। এভরিওয়ান, প্রত্যেকে ক্লিয়ার? একদম স্যার ক্লিয়ার, একদম ক্লিয়ার। বা স্যার আপনি পলিটি পড়াবেন আর ক্লিয়ার হবে না একদম, শুধু পড়ার মতো স্টুডেন্ট দরকার, যেটা তোমরা অলরেডি রয়েছো, এবং পড়ানোর মতো লোক দরকার, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট চলো, নেক্সট। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডিড ডক্টর আম্বেদকর, গুরুদেব বাবা সাহেব আম্বেদকর ট্রাম অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? কি হবে? আর্টিকেল 28, আর্টিকেল 29, আর্টিকেল 32, আর্টিকেল 21। Which article of the Constitution of India Dr. Baba Saheb Ambedkar term as the heart and soul of the Constitution of India? স্যার আজকে আমরা পড়ছি এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস। তো এভরিথিং বলতে স্যার এভরিথিং থ্রু দ্য এমসিকিউ, কিন্তু স্যার এমসিকিউ মানে এবিসিডি 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 নয়, এমসিকিউ মানে হলো এবিসিডি করার মধ্যে দিয়ে কনসেপচুয়াল ক্লিয়ারিটি, রিভিশন, কমপ্লিট রিভিশন 360 ডিগ্রি। দেখেছো ক্লাসে স্টুডেন্ট আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, কেন? কারণ এদের স্যার সেম ডে সাকসেস দরকার। এদের এমন কিছু স্ট্র্যাটেজি রাতেরাত বলে দিন স্যার, যে স্ট্র্যাটেজি ফলো করে এরা কালকে এক্সাম ক্র্যাক করে দেবে। একদম বড় তাড়াতাড়ি আছে বাবা, বড় তাড়াতাড়ি জীবনে, একদম 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 খুব তাড়াতাড়ি রয়েছে। বলো আর্টিকেল 32 একদম। তো তোমার আর্টিকেল 32-তে রয়েছে কি? রিট পাওয়ার। একদম তুমি কি করতে পারবে? ডিয়ার সিটিজেন, ডোন্ট ফেয়ার ইফ স্টেট তোমার ফান্ডামেন্টাল রাইটসকে যদি টাটা বাই বাই করে, কন্ট্রাভেনশন করে, ভায়োলেশন করে, ওয়ার্ডগুলো লিখে নাও, পরীক্ষায় দেবে কন্ট্রাভেনশন ভায়োলেশন, উড়ি বাবা হয়ে যাবে। শোনো, কন্ট্রাভেনশন করে, ভায়োলেশন করে, অ্যাব্রিজমেন্ট করে, তাহলে তুমি যেতে পারবে আন্ডার আর্টিকেল 32 অনুসারে সুপ্রিম কোর্ট, 226 অনুসারে হাইকোর্ট। মানে তোমার 32 নাই মানে বাবা কোনো রাইট নাই। তোমার 32 নাই মানে স্যার ডেমোক্রেসি চলে গেছে, টাটা বাই বাই হয়ে গেছে। বোঝাতে পারলাম না? এবং আর্টিকেল 21-কে কি বলা হয়? আর্টিকেল 21-কে বলা হয় বেড রক অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কি বলা হয় স্যার? আর্টিকেল 21-কে বলা হয় বেড রক অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কেন? কারণ স্যার আর্টিকেল 21-এ রয়েছে লাইফ এবং পার্সোনাল লিবার্টি। তো নো পারসন শ্যাল বি ডিপ্রাইভ উইথ আর পার্সোনাল life and personal liberty except according procedure established by law। तो procedure established by law की, due process of law की, judicial review की, article 21 की পেড ব্যাচে পড়িয়েছি, কেস ল রিলেট করে পড়িয়েছি এবং ইউটিউবেও পড়িয়ে রেখেছি। যে সমস্ত স্টুডেন্ট আমার পেড ব্যাচের নও, যাদের অসুবিধা হবে, বুঝতে ইচ্ছে করবে, ক্লাসটা শেষ করার পরে আমার প্রিভিয়াস ক্লাসগুলো ইউটিউবে রয়েছে, একটু দেখে নেবে জুডিশিয়াল রিভিউ। কেমন? প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল কি, একদম ক্লিয়ার হয়ে যাবে একদম। বল স্যার অত পড়বো না স্যার, সেম ডে সাকসেস চাই। নেক্সট নেক্সট কোশ্চেন। রুনা, অগ্নিব প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন। নেক্সট, আর্টিকেল 18 of the Constitution gives the provision of the abolition of titles. Which of the following are the provision under abolition of the title? No title not being a military or academic distance shall be conferred by the state. No citizen of India shall accept any title from any foreign state. No person who is not a citizen of India shall, while he hold any office of profit or trust under the state, except without the consent of the president, any title from any foreign state. D, all of them. কি হবে আনসার? এভরিওয়ান, প্রত্যেকে
হ্যাঁ অগ্নিব, একদম একদম, গড ব্লেস ইউ। কি হবে আনসার? কোশ্চেনটা ভালো করে পড়ো, 60 সেকেন্ড টাইম রয়েছে, কোশ্চেনটা ভালো করে পড়ো। অগ্নিব, একদম 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 একদম। Article 18 of the Indian Constitution gives the provision abolition of the titles. Which of the following provision under abolition of title? Answer কি হবে স্যার? no citizen of India shall be accept any title from the any foreign state, no title not being military or academic। তো একাডেমিক এবং মিলিটারি টাইটেলকে ছেড়ে অন্য কোনো টাইটেল নেওয়া যাবে না। তো আনসার হবে স্যার সি এরটাও আনসার হবে স্যার ডি, অল অফ দ্য অ্যাবাভ। আনসার হবে স্যার ডি, অল অফ দ্য অ্যাবাভ। সরি, এক্সট্রিমলি সরি। আনসার হবে স্যার বি, নো সিটিজেন শ্যাল বি অ্যাকসেপ্ট এনি টাইটেল ফ্রম এনি ফরেন স্টেট। আনসার হবে স্যার বি, সরি, এক্সট্রিমলি সরি। আনসার হবে স্যার বি, হ্যাঁ একদম বি। Which of the following articles of the Indian Constitution provides protection of certain rights regarding freedom of speech Indian citizen? Which of the following articles of the Indian Constitution provides protection of certain rights regarding freedom speech of Indian citizen? Article 18(2), Article 18(1), Article 19, Article 20. Article 19 of the Indian Constitution. Article 19 of the Indian Constitution. Article 19(1), right to freedom, speech and expression. Right to freedom, speech and expression. রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কিভাবে? বাই ওয়ার্ড, বাই পেন্টিং অ্যান্ড এনি আদার ওয়ে। বাই ওয়ার্ড, বাই পেন্টিং, বাই প্রিন্টিং অ্যান্ড এনি আদার ওয়ে। যে কোনো পদ্ধতিতে তুমি কি করতে পারবে? তুমি স্যার রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইউজ করতে পারবে একদম। বল স্যার তার মানে যা খুশি মনে হবে তাই বলবো স্যার? না, যা খুশি মনে হবে তাই বলতে পারবে না, কারণ রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে। কোনো ফান্ডামেন্টাল রাইটস তোমার অ্যাবসোলিউট রাইট নয়। তো স্টেট তোমার রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে কন্ট্রোল করবে। কখন কন্ট্রোল করবে? স্টেট তোমার রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে কন্ট্রোল করবে কখন? কন্ট্রোল করবে স্যার কখন? যখন তুমি তোমার রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে ইউজ করার মধ্যে দিয়ে দেশের সোভারিনিটি, সিকিউরিটি, ইন্টিগ্রিটিকে ডিস্টার্ব করবে। যখন তুমি ডিস্টার্ব করবে সোভারিনিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি অফ দ্য স্টেট, রিলেশন উইথ ফরেন স্টেট, কন্টেম্পট অফ কোর্ট, ইনসাইটমেন্ট অফ অফেন্স এবং ডিফেমেশন। তো মনে রাখবে এই সমস্ত গ্রাউন্ডসে স্টেট কি করতে পারবে? স্টেট তোমার পাবলিক অর্ডার, তুমি হয়তো এমন কিছু বললে যার ফলে পাবলিক অর্ডার ডিস্টার্ব হয়ে গেল, দেশের মধ্যে একটা কমিউনাল এনভায়রনমেন্টের তৈরি হলো, ল অ্যান্ড অর্ডার হ্যাম্পার হচ্ছে। তো পাবলিক অর্ডার, সোভারিনিটি, সিকিউরিটি অফ দ্য স্টেট, রিলেশন উইথ ফরেন স্টেট, কন্টেম্পট অফ কোর্ট, ইনসাইটমেন্ট অফ অফেন্স, ডিফেমেশন। মাই ডিয়ার সিটিজেন, তুমি তোমার রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে ইউজ করে এই সমস্ত গ্রাউন্ডসের যদি ভায়োলেশন করো, তখন স্টেট তোমার ফান্ডামেন্টাল রাইটসকে কি করবে? কন্ট্রোল করবে, কার্টেল করবে। এভরিওয়ান, প্রত্যেকে ক্লিয়ার?
হ্যাঁ সি হবে আনসার। ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 19 of the constitution are conferred on Indian citizen, all person living in the territory, foreigners also. ডি কি হবে আনসার? ফান্ডামেন্টাল রাইটস কি হবে আনসার? ফান্ডামেন্টাল রাইটস এভরিওয়ান কি হবে আনসার? এভরিওয়ান প্রত্যেকে কি হবে আনসার? এভরিওয়ান প্রত্যেকে ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 19 সিটিজেন নন সিটিজেন বোথ, অনলি ইন্ডিয়ান সিটিজেন। কি হবে আনসার? বলো বলো আনসার কি হবে বলো। এভরিওয়ান প্রত্যেকে কি হবে আনসার? আনসার হবে স্যার এ, সিটিজেন অনলি, একদম সিটিজেন অনলি। রুনা ছাড়া কাউরির কোনো আনসার নেই। কেন? রুনা সিটিজেন অনলি একদম, আর কাউরির কোনো আনসার নেই কেন? ডি হবে না। next question, which of the following, next question, article 19 applicable for only citizen of India, article 19 applicable for only Indian citizen, citizen of India, কি করে ডি হয়? আনসার ভুলো চোখ নিব না, আনসার হবে এ, অনলি ইন্ডিয়ান সিটিজেন একদম। নেক্সট কোশ্চেন, নেক্সট। কেন ভুল হচ্ছে? কেন? প্রিয়শ্রী রয়েছে ক্লাসে না নেই? কনফিউশন কেন হবে? নেক্সট, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ফ্রিডম অফ প্রেস ইজ আর ফাউন্ড বি কারেক্ট? This freedom cannot be claimed by the newspaper or citizen publication run by a non-citizen. The freedom of speech under Constitution is not higher than the freedom of an ordinary citizen, is subject to the same limitation as are imposed by Article 19(2) of the Indian Constitution, had those limitation only. কি হবে আনসার? স্যার কোশ্চেনটা মন দিয়ে পড়ো, হুটোপাটা করো না, কোশ্চেনটা মন দিয়ে পড়ো। হ্যাঁ ভুল হলেই ঠিকটা জানতে পারবে, একদম একদম অগ্নিব, একদম সিটিজেন অফ ইন্ডিয়া একদম। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ফ্রিডম অফ প্রেস ইজ আর ফাউন্ড অফ বি কারেক্ট?
তো আনসার হবে স্যার এ, বোথ আর কারেক্ট। আনসার হবে স্যার এ, বোথ আর কারেক্ট। আনসার হবে স্যার এ, বোথ আর কারেক্ট। ক্লাসে স্টুডেন্ট কমছে কারণ প্রথমেই বলেছিলাম বেসিক টু হার্ড লেভেল যাব, বেসিক টু হার্ড লেভেল যাব। স্যার সোজা সোজা কোশ্চেন করান, সবাই থাকবে। কঠিন কোশ্চেন যেই শুরু হবে তখনই স্যার স্টুডেন্ট কমবে। কেন? কারণ স্যার সেম ডে সাকসেস চাই বাবা, সেম ডে সাকসেস চাই, রাতারাতি সাকসেস চাই স্যার। 2 মিনিটে ম্যাগি খাবো, 2 মিনিটে একদম। আরে বাবা 2 মিনিটে ম্যাগি তৈরি হয় না, 5 মিনিট লাগে। তো wbcs এক্সাম ক্র্যাক করতে 2 বছর লাগবে, পড়তে হবে বাড়িতে। কেমন? একদম। সায়ন ডি হবে। কেন ডি হবে? ডিতে কি রয়েছে? D2 অনলি। ডি হবে না বেটা, আর্টিকেল 19 অনলি অ্যাপ্লিকেবল ফর ইন্ডিয়ান সিটিজেন। আরে বাবা আর্টিকেল 19 অনলি অ্যাপ্লিকেবল ফর ইন্ডিয়ান সিটিজেন। বোঝাতে পারলাম না? পারলাম না? তো আর্টিকেল 19 অনলি অ্যাপ্লিকেবল ফর ইন্ডিয়ান সিটিজেন, দিস ফ্রিডম ক্যান নট বি ক্লেমড বাই এ নিউজ পেপার অর আদার পাবলিকেশন রান বাই নন সিটিজেন। ঠিক না ভুল? আর ফ্রিডম অফ প্রেসের ওপর যে যে রেস্ট্রিকশন রয়েছে সিটিজেনের ওপরে সাবক্লজ 2 তে যে রেস্ট্রিকশন রয়েছে আর সেম। ফ্রিডম অফ প্রেস ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা নেই। শোনো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় ফ্রিডম অফ প্রেস এক্সপ্রেসলি লেখা নেই। আমেরিকান কনস্টিটিউশনে লেখা রয়েছে ফ্রিডম অফ প্রেস, আমাদের ইমপ্লিসিট রয়েছে, ইমপ্লিসিট। কিন্তু তুমি তোমার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে ইউজ করবে বাই ওয়ার্ড, বাই পেন্টিং, বাই প্রিন্টিং অ্যান্ড এনি আদার ওয়ে। তো তুমি ফ্রিডম অফ প্রেস ভারতবর্ষে ওই কারণে রয়েছে। কেমন? একদম। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এম্পাওয়ার্স দ্য, এবার স্যার হার্ড লেভেল কোশ্চেন শুরু হয়েছে। হার্ড লেভেল স্যার, বেসিক লেভেল শেষ, মিডিয়াম লেভেল শেষ, এবার স্যার হার্ড লেভেল শুরু হয়েছে। প্রথমে করেছি বেসিক লেভেল কোশ্চেন, কারণ আজকের ক্লাসের টপিক কি? এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস। তো স্যার বেসিক লেভেল শেষ হয়েছে, মিডিয়াম লেভেল শেষ হয়েছে, এবার হার্ড লেভেল কোশ্চেন শুরু হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস এম্পাওয়ার দ্য কোর্টস টু অ্যাডজাস্ট টু দ্য রিজনেবল রেস্ট্রিকশন ইন দ্য imposed even of right guaranteed by the article 19(1) of the Indian Constitution। মানে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এ, যেখানে আমাদের রয়েছে রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো তার যে রিজনেবল রেস্ট্রিকশনগুলো রয়েছে, সেই রেস্ট্রিকশন, এখানে যে রিজনেবল শব্দটা কোন অ্যামেন্ডমেন্টে যুক্ত করা হয়? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, থার্ড অ্যামেন্ডমেন্ট, ফোর্থ অ্যামেন্ডমেন্ট। স্যার ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আনসার হবে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1951। ইন্ডিয়ান কনস্টিটিউশন কার্যকর হয় 1950-এ। 15 মাস সরকার চলার পর ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার পড়ে। আমি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তোমাদের আমি পড়িয়েছি, ঠিক কি ঠিক না? ইউটিউবেও রয়েছে, পেড ব্যাচেও পড়িয়েছি, দেখে নেবে। তো স্যার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 মনে থাকবে না? থাকবে না। আনসার কি হবে? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951। এভরিওয়ান, প্রত্যেকে। Which of the following statement regarding the protection of personal liberty is are found to be correct? স্যার এইবার কোশ্চেন আসছে। হুইচ, হার্ড লেভেল বলেছি না? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং প্রোটেকশন অফ পার্সোনাল লিবার্টি ইজ আর ফাউন্ড টু বি কারেক্ট? The object of the Article 21 of the Indian Constitution is to prevent encroachment upon personal liberty by the executive save in accordance with the law and its conformity with the provision thereof. Before a person is deprived of his life and personal liberty, the procedure established by law must be strictly followed and must not be depart from the disadvantage of the person affected.
কি হবে আনসার, কি হবে? 1 and 2, বি 1 অনলি, সি 2 অনলি, ডি নান অফ দ্য অ্যাবাভ। কি হবে আনসার? অগ্নিব সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হবে না বেটা, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হবে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। অগ্নিব সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হবে না বাবা, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হবে 1951, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হবে 1951, মনে থাকবে না? থাকবে না। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হবে না, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হবে। ক্লাসের শেষে একটু দেখবে, গুগল করে নেবে। আর্টিকেল 20 দেখো, আর্টিকেল 20, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং প্রোটেকশন অফ দ্য পার্সোনাল লিবার্টি ইজ আর ফাউন্ড টু বি প্রোটেক্ট? Which of the following statement regarding protection of the personal liberty is found to be protect? Question number 20. হ্যাঁ অগ্নিব ফার্স্ট হবে একদম। কি হবে আনসার, কি হবে, কি হবে আনসার? Which of the following statement regarding protection of the personal liberties are correct? রুনা আনসার করো, রুনা আনসার করো এভরিওয়ান। দেখো স্টুডেন্ট এবার কমবে আস্তে আস্তে। কেন স্যার? খুব কঠিন হার্ড লেভেল কোশ্চেন হচ্ছে স্যার। আরে বাবা, দ্য অবজেক্ট অফ দ্য আর্টিকেল 21, আর্টিকেল 21 এর অবজেক্ট কি? বোথ 1 and 2, একদম। গড ব্লেস ইউ, কারেক্ট আনসার বোথ 1 and 2। কেন? দ্য অবজেক্ট অফ দ্য আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন ইজ প্রিভেন্ট এনক্রোচমেন্ট upon personal liberty by executive save in accordance with the law। একদম এক্সিকিউটিভ যেন উইদাউট ল কে প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল কে ফলো না করে যেন তোমার পার্সোনাল লিবার্টিকে হ্যাম্পার করতে না পারে, এটা আমাদের মেন অবজেক্ট আর্টিকেল 21 এর। বিফোর এ পার্সন ইজ ডিপ্রাইভ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, যদি তুমি কোনো পার্সনের লাইফ এবং পার্সোনাল লিবার্টিতে ইন্টারফেয়ার করো ডিয়ার স্টেট, দেন ইউ অলওয়েজ মাস্ট বি ফলোড the procedure established by law। তো আনসার কি হবে স্যার? আনসার হবে বোথ 1 and 2 অনলি। বল স্যার এত তো আমরা পড়ি না স্যার, আমার পেট ব্যাচের স্টুডেন্ট আনসার করবে একদম, কিন্তু যারা ক্লাসে আসছে এবং যাচ্ছে তারা ভাবছে যে এই লোকটা এত কেন বকে, এই লোকটা এত কেন বকে, 1 ঘন্টায় 200টা এমসিকিউ করে দেবে। আমি এখানে বসে আছি পড়ানোর জন্য দোজ অ্যাসপিরেন্ট হু আর সিরিয়াস, যাদের অ্যাকচুয়ালি জীবনে কিছু করার মানসিকতা রয়েছে তাদেরকে। বোঝাতে পারলাম? ভিড় আমার দরকার নেই। হ্যাঁ স্যার, ক্রাউড দরকার নেই, ক্রাউড। অগ্নিব জানি। কি হবে আনসার? তাহলে আনসার হবে স্যার বোথ। সায়ন বুঝতে পেরেছো আনসার কি হবে? সায়ন প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? প্রিয়শ্রী ক্লাসে আছো না? নেই বেটা, প্রিয়শ্রী নেই স্যার ক্লাসে। নোনা, নোনা বেবি, কিউট সা বেবি, কে স্যার এটা? ননু বেবিটা কে? ননু বেবিটা খুব মিষ্টি দেখতে, দেখো এভরিওয়ান প্রত্যেকে। ননু বেবিটা কে? খুব মিষ্টি দেখতে এভরিওয়ান। স্যার কোনো কিছু সময়ের আগে হয় না, ইট টেকস টাইম টু ডু সামথিং। আমি আর কতবার বলবো? একবার তোমাদের বললাম যে স্যার তুমি একটা গাছ লাগালে কালকে, স্যার পরশু দিনই আম চাই বাবা, আম গাছে আমার পরশু দিনই আম চাই, পরিবারের আত্মীয় লোকের কাছে পাঠাতে হবে, পাঠাতে পারবে না পরশু দিন আম হবে না, গাছটা বড় হবে তারপর হবে। একটা বাচ্চা, একটা বেবি, কিউট ননু বেবি, তার জন্ম হতেও 9 মাস সময় লাগে। কোনো বাবা মা পৃথিবীতে এমন নেই যে তার বাচ্চার প্রি ম্যাচিওর বার্থ চায়, যে স্যার প্রি ম্যাচিওর জন্ম হয়ে যাক, প্রি ম্যাচিওর বার্থ হয়ে যাক, কালকেই বেবি হয়ে যাক, না। ইটস টেক টাইম টু ডু সামথিং। যদি 9th মান্থ লাগে তো 9 মান্থই লাগুক, তারপরে স্যার আমার বেবি চাই একদম, মানে প্রি ম্যাচিওর বার্থ কোনো প্যারেন্টস এই দুনিয়ায় চায় না, চাই ঠিক কি ঠিক না? আর আমরা বলি স্যার আমাদের সেম ডে সাকসেস লাগবে, এমন কিছু স্ট্র্যাটেজি বলুন যাতে আমি 6 মাস পরে wbcs পাস করে যাই। আরে বাবা আমি রাস্তার জ্যোতিষী নাকি যে তোমাকে মিথ্যে কথা বলবো? না স্যার, সেম ডে সাকসেস বলে কিছু হয় না। ইট টেক টাইমস টু ডু সামথিং, ইট টেকস টাইম টু ডু সামথিং, সময় লাগে। এই খুশিতে আমরা নেব 5 মিনিটের ব্রেক, 5 মিনিট পরে আমরা ক্লাসে জয়েন করব। আজকে ক্লাসটা 10টা অবধি হবে। প্রত্যেকে আবার 1 গ্লাস জল, 2টো বিস্কুট খেয়ে নাও এবং কি করো,
এসি বন্ধ করে দাও, ফ্যানটা কমিয়ে নাও, একদম এক্সামিনেশন হলের এনভায়রনমেন্ট তৈরি করে নাও এবং ক্লাসটা করতে থাকো। এই খুশিতে নেবো 5 মিনিটের ব্রেক, ক্লাসটা শুরু হবে স্যার 9:35-এ। এভরিওয়ান প্রত্যেকে 5 মিনিটের ব্রেক নেব, 5 মিনিটের এভরিওয়ান, কেমন? একদম প্রত্যেকে মনে থাকবে, একদম স্যার।
অল রাইট এভরিওয়ান, প্রত্যেকে I am audible and visible, my friends. Can I audible and visible everyone? প্রত্যেকে I am audible and visible everyone. Can I audible and visible everyone? ওকে অল রাইট। তো স্যার ইটস টেক টাইম টু ডু সামথিং, জীবনে ভালো কিছু করতে গেলে স্যার সময় লাগে, সময়ের আগে কিছু হয় না। অযথা তোমরা নিজেদের মধ্যে ভেঙে পড়বে না এবং নেগেটিভ পিপল, নেগেটিভ থট সব থেকে বর্জন করো। আগে নেগেটিভ পিপল থেকে দূরে থাকো। একদম বোঝাতে পারলাম না একদম স্যার। নেক্সট, একদম একদম নেক্সট কোশ্চেন, নেক্সট। Protection against arrest and detention in the certain cases in maintained in which of the following articles in the Indian Constitution? Protection against arrest, দেখো আমি আজকে বলেছি এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস। তো স্যার এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস আজকে আমরা পড়ব। প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস ইন মেনটেন ইন হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? আর্টিকেল 21, আর্টিকেল 21A, আর্টিকেল 22। আনসার কি হবে? আনসার 22A কি হবে আনসার? এভরিওয়ান প্রত্যেকে কুইক। প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন দ্য সার্টেন কেসেস। এখন থেকে দেখতে শুরু করো কি হবে আনসার এভরিওয়ান। অগ্নিব, হাসান, প্রিয়শ্রী, এভরিওয়ান প্রত্যেকে আনসার কি হবে? প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট ডিটেনশন ইন দ্য সার্টেন কেস কি হবে আনসার? স্যার আর্টিকেল 22 আনসার হবে স্যার, আর্টিকেল 22। অগ্নিব কি হবে আনসার? আনসার হবে স্যার আর্টিকেল 22। একদম আর্টিকেল 22তে বলা হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। তো স্যার ডিটেনশনে পরে আসছি, অ্যারেস্ট কি স্যার? অ্যারেস্ট এখানে বলা হচ্ছে যে তোমাকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে কি করতে হবে শোনো আমি বলি। যখনই ফান্ডামেন্টাল রাইটস পড়বে তখনই আর্টিকেল 20, আর্টিকেল 21 এবং আর্টিকেল 22 এগুলোকে একসঙ্গে পড়বে। বোঝাতে পারলাম না কেন? কারণ আর্টিকেল 21-এ যে লাইফ এবং পার্সোনাল লিবার্টির কথা বলা হচ্ছে তাকে প্রোটেক্ট করা হচ্ছে, সেফগার্ড দেওয়া হচ্ছে দুটো আর্টিকেলের মাধ্যমে, একটা আর্টিকেল 22, একটা আর্টিকেল 20। তো আর্টিকেল 22-তে বলা হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট। যখন তোমাকে পুলিশ অ্যারেস্ট করবে, তুমি বাড়িতে বসে রয়েছো, হাসান পুলিশ বাড়িতে বেল বাজালো, টিং টং, বেল বাজানোর সঙ্গে সঙ্গে তোমাকে বললো ইউ আর আন্ডার অ্যারেস্ট। তো তুমি বলবে এটা এইভাবে হয় নাকি? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে গ্রাউন্ড অফ অ্যারেস্ট বলুন, গ্রাউন্ড অফ অ্যারেস্ট। কেন আমাকে অ্যারেস্ট করা হচ্ছে? গ্রাউন্ড অফ অ্যারেস্ট বলার পর আমাকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে আমার যে রিলেটিভ রয়েছে, আমার যারা আত্মীয় স্বজন রয়েছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল উইদাউট এনি রিজনেবল ডিলে তাদেরকে ইনফর্ম করুন যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাকে অ্যারেস্ট করার 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করুন। বোঝাতে পারছি না? আমাকে অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করুন। আমাকে অ্যারেস্ট করার পর আমাকে দিন লিগ্যাল প্র্যাকটিস করার সুযোগ, আমাকে দিন লিগ্যাল প্র্যাকটিশনারের সঙ্গে কথা বলার সুযোগ। তার মানে স্যার এগুলো কি? এগুলো দেওয়া হচ্ছে তোমাকে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট। তো তুমি কোর্টে গেলে, কোর্টে গিয়ে বললে মাই লর্ড আমাকে পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্ট দেখবে তোমাকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে গ্রাউন্ড অফ অ্যারেস্ট বলা হয়েছে কিনা, তোমাকে অ্যারেস্ট করার পর তোমার রিলেটিভকে ইনফর্ম করা হয়েছে কিনা, তোমাকে অ্যারেস্ট করার পর 24 আওয়ার্সের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছে কিনা, তোমাকে অ্যারেস্ট করার পর অ্যাডভোকেটের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে কিনা। তো স্যার এগুলো যদি দেওয়া হয় তার মানে কনগ্র্যাচুলেশনস মাই ডিয়ার ফিউচার অফিসার্স, তোমার যে অ্যারেস্ট হয়েছে সেটা লফুল অ্যারেস্ট, সেই অ্যারেস্টের কোনো অসুবিধা নেই। বোঝাতে পারলাম না?
কিন্তু তোমাকে যদি অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে তোমাকে গ্রাউন্ড অফ অ্যারেস্ট বলা হয়নি, তোমাকে লিগ্যাল প্র্যাকটিশনারের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, তার নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি, তার মানে কি? তার মানে স্যার তোমাকে যে ডিটেন করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, সেটা স্যার আনলফুল অ্যারেস্ট, আরবিট্রারি অ্যারেস্ট। বোঝাতে পেরেছি না পারিনি? একদম ক্লিয়ার হয়েছে? আর ডিটেনশন কি স্যার? ডিটেনশন আর টু টাইপ। একটা হলো স্যার প্রিভেন্টিভ ডিটেনশন, একটা হলো স্যার প্রিভেন্টিভ ডিটেনশন। আমি পড়িয়ে রেখেছি একে গোপালন কেস, দেখে নাও। প্রিভেন্টিভ ডিটেনশন ক্লাসের শেষে দেখে নেবে। একটা হলো স্যার প্রিভেন্টিভ ডিটেনশন, আর একটা হলো স্যার পিউনেটিভ ডিটেনশন। পিউনেটিভ ডিটেনশন একদম। তো প্রিভেন্টিভ ডিটেনশন কখন হয়? যখন তুমি কোনো ক্রাইম করনি। বা স্যার ক্রাইম করিনি না, কিন্তু আমার সন্দেহ হচ্ছে। আমি কে? আমি স্টেট। আর্টিকেল 12, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, স্টেট লেজিসলেচার, এনি আদার লোকাল অথরিটি উইদিন দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া অর আন্ডার দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া। আমি স্টেট। আমার সন্দেহ হচ্ছে যে তুমি এমন কিছু অ্যাক্টিভিটি করতে পারো যার ফলে আমার দেশের সোভারিনিটি, সিকিউরিটির ওপর থ্রেট আসতে পারে। তাহলে আমি স্টেট তোমাকে কি করব স্যার? প্রিভেন্টিভলি ডিটেন করব, একদম ডিটেন করব। এবং 3 মাসের জন্য। 3 মাস পর কি হবে? 3 মাস পর স্যার হাইকোর্টের জাজেসদের নিয়ে একটা প্যানেল কমিটি তৈরি হবে। তারা যদি মনে করে তোমার ফার্দার ডিটেনশন দরকার, তো ডিটেনশনকে বাড়ানো হবে, না হলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। স্যার আর্টিকেল 22 ক্লজ 1 টু ক্লজ 7 ইন ডিটেল পড়িয়ে রেখেছি, ইউটিউবেও পড়িয়েছি, পেড ব্যাচেও পড়িয়েছি। ক্লাসটা শেষে ক্লাসটা দেখে নেবে। বলছি এইভাবে সাবজেক্টকে পড়তে হয়। আননেসেসারি মেমারাইজ করে সিভিল সার্ভিস ক্র্যাক করা যাবে না, কেমন? সাবজেক্টের প্রতি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাও। তো আর্টিকেল 22 যেটা তোমাকে দিচ্ছে সাম কাইন্ড অফ প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। অ্যারেস্টের ক্ষেত্রে বলে দিলাম, ডিটেনশনের ক্ষেত্রে বলে দিলাম। বোঝাতে পেরেছি না পারিনি? একদম। বাবা আর্টিকেল 2তে, আর্টিকেল 20তে কি রয়েছে স্যার? আর্টিকেল 20তে দেওয়া হচ্ছে প্রোটেকশন এগেনস্ট সাম ক্রিমিনাল কেসেস। ক্রিমিনাল কেসেস মানে, আরে বাবা আর্টিকেল 20 ক্লজ 1-এ বলা হচ্ছে যে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। খাতায় লিখে নাও, বলছি খাতায় লিখে নাও। আর্টিকেল 20, এটা তো গেল স্যার আর্টিকেল 22। আনসার হবে আর্টিকেল 22। কোশ্চেন নম্বর 25 এর আনসার হবে আর্টিকেল 22। বোঝাতে পেরেছি না পারিনি? আর্টিকেল 20তে কি রয়েছে? আর্টিকেল 20তে ব্ল্যাঙ্ক পেজ রয়েছে, ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা এটা ব্ল্যাঙ্ক পেজ নি। আর্টিকেল 20তে কি রয়েছে? যদি তোমাদের অনুমতি হয় একটা ব্ল্যাঙ্ক পেজ নি, দেখো রিভিশন করে নাও। আজকের ক্লাসের টপিক হচ্ছে এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস। থ্রু এমসিকিউ আমরা রিভিশন করছি পরীক্ষার জন্য। তো আর্টিকেল 20 যদি তোমরা দেখো, আর্টিকেল 20 ক্লজ 1, ক্লজ 1-এ বলা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। খাতায় লিখে নাও। বল স্যার আমরা লিখি না, আমাদের ব্রেন স্যার কোয়ান্টাম কম্পিউটার, আমাদের সব কিছু স্যার মেমোরিতে লোড হয়ে যায়। একদম। এক্স পোস্ট ফ্যাক্টো ল। এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে কি? মানে হচ্ছে যে ধরো 2023 সালে নতুন কোনো ল তৈরি হচ্ছে, ক্রিমিনাল ল। আচ্ছা স্যার, সেই লটাই ধরো এমন কোনো ঘটনা যেটাকে অফেন্স হিসাবে ধরা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এর আগে মানে 2022 সালে সেই ঘটনাটা আইনে অফেন্স হিসাবে ইনক্লুড ছিল না, কিন্তু 2023 সালে সেটা অফেন্স হিসাবে গণ্য হয়েছে। তো 2022 সালে তোমার সেই করা কাজের জন্য তোমাকে সাজা দেওয়া যাবে না। মানে ক্রিমিনাল ল অতীতে ফিরে গিয়ে অ্যাকশন করতে পারে না। লিগ্যাল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে বলা হয় নো রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন অফ দ্য ক্রিমিনাল ল। নো রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন অফ দ্য ক্রিমিনাল ল। এখন স্যার রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন কি? কিভাবে রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন সিভিল ল, কনস্টিটিউশনাল ল এর ওপর এনফোর্স হয় আমি ইন ডিটেল পড়িয়ে রেখেছি। আয়ার কোহিলুর কেস, বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ক্লাসগুলো দেখো। ইন্টারলিঙ্কিং প্রসেস তৈরি করো। বোঝাতে পেরেছি না পারিনি? তো আর্টিকেল 21-এ বলা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল অথবা নো রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন অফ দ্য ক্রিমিনাল ল। আর্টিকেল 20 ক্লজ 2-তে কি বলা হচ্ছে? নো ডাবল জেপার্ডি। নো ডাবল জেপার্ডি মানে
একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার সাজা দেওয়া যাবে না। আর্টিকেল 20 ক্লজ 3-তে কি বলা হচ্ছে? ক্লজ 3-তে বলা হচ্ছে স্যার রাইট টু সাইলেন্স। হ্যাঁ স্যার, বলছি রাইট টু সাইলেন্স। স্যার তোমাকে পুলিশ অ্যারেস্ট করেছে, আচ্ছা স্যার আমাকে কেন বারবার পুলিশ অ্যারেস্ট করে? উদাহরণ দিচ্ছি শোনো, রাইট টু অ্যারেস্ট, রাইট টু সাইলেন্স মানে স্যার তোমাকে পুলিশ অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে স্যার থানায় নিয়ে গেছে, স্যার 3rd ডিগ্রি দিয়েছে, 3rd ডিগ্রি না, তুমি যখন ডিটেন থাকবে, অ্যারেস্ট হয়ে থাকবে, সেই সময় তোমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে রাইট টু সাইলেন্স আন্ডার আর্টিকেল 20 সাব ক্লজ 3। তোমার এফআর রয়েছে, তুমি চুপ করে থাকবে। কেন? কারণ পুলিশ কাস্টাডিতে দেওয়া সেই সময় কোনো বয়ান, কোনো স্টেটমেন্ট তোমার নিজের এগেনস্টে যেতে পারে। তো নো সেলফ ইনক্রিমিনেশন। আর্টিকেল 20 ক্লজ 3 হলো রাইট টু সাইলেন্স অর নো সেলফ ইনক্রিমিনেশন। স্যার আপনার হাতের ল্যাটিন ওয়ার্ড বোঝা যায় না, আমি বলে দিচ্ছি তো, লিখে নাও। নো সেলফ ইনক্রিমিনেশন। বোঝাতে পেরেছি না পারিনি? একদম স্যার, নো সেলফ ইনক্রিমিনেশন। তো কি হবে স্যার? নো সেলফ ইনক্রিমিনেশন। বোঝাতে পেরেছি? একদম। তো আর্টিকেল 20 হয়ে গেল, আর্টিকেল 21 হয়ে গেল, আর্টিকেল 22 হয়ে গেল। তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো ওপেন কোর্টে, যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো ওপেন কোর্টে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে তুমি যতক্ষণ তোমার স্টেটমেন্টকে না দেবে, ততক্ষণ সেটাকে রেকর্ড করা হবে না। তা বলে তুমি বলতে পারো স্যার পুলিশ তাহলে ডিএনএ টেস্ট করে, পুলিশ তাহলে স্যার নার্কো টেস্ট করে, এগুলো কেন? এগুলো হলো তুমি ইনভেস্টিগেশনে সহায়তা করার জন্য। বোঝাতে পেরেছি না পারিনি? এগুলো হলো ইনভেস্টিগেশনে সাহায্য করা। একদম ক্লিয়ার হয়েছে কনসেপ্ট প্রত্যেকের? বল হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। ও রেড কালিতে তোমাদের স্ক্রিনটা ভিজিবল হয়নি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো দেখিনি, এতক্ষণই দেখলাম, মোবাইলের দিকে তাকাইনি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, কোনো অসুবিধা নেই, আমি বলে দিয়েছি, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে একদম। নেক্সট কোশ্চেন, right to freedom of religion is contained in which following article Constitution of India? Right to religion, my dear future officers, right to freedom of religion, which of the following articles of the Indian Constitution? ক্লিয়ার হয়েছে অগ্নিব? একদম একদম। আর্টিকেল 25 to 28, 29 to 30, আর্টিকেল 32, আর্টিকেল 19 to 22। আনসার কি হবে? আনসার হবে স্যার, আনসার কি হবে এভরিওয়ান? আনসার হবে স্যার আর্টিকেল 25 to 28। একদম, আর্টিকেল 25 to 28 এ বলা হচ্ছে রাইট টু রিলিজিয়ান। আর্টিকেল 25 ক্লজ 1 বলা হচ্ছে সাবজেক্ট টু পাবলিক অর্ডার, মরালিটি, হেলথ, সাবজেক্ট টু পাবলিক অর্ডার, মরালিটি, হেলথ অ্যান্ড এনিথিং পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর যদি তুমি ভায়োলেশন না করো তাহলে এভরি ইন্ডিয়ান সিটিজেন, প্রত্যেকের কি রয়েছে? রয়েছে রাইট টু রিলিজিয়ান। কি করতে পারবে? নিজের এভরি পার্সন, সিটিজেন বলছি সরি, এভরি পার্সন তার রয়েছে কি? রাইট টু রিলিজিয়ান। নিজের কনসিয়াসনেস অনুযায়ী, নিজের বিবেকের স্বাধীনতা অনুযায়ী যে কোনো রিলিজিয়ানকে প্র্যাকটিস করতে পারবে, প্রফেস করতে পারবে, প্রোপোগেট করতে পারবে। যে কোনো রিলিজিয়ানকে প্র্যাকটিস করতে পারবে, প্রফেস করতে পারবে, প্রোপোগেট করতে পারবে, বাট উইদাউট দ্য ডিস্টার্ব অফ পাবলিক অর্ডার, মরালিটি, হেলথ অ্যান্ড এনিথিং পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই 4টে রিজনেবল গ্রাউন্ড অফ রেস্ট্রিকশন রয়েছে। অনুগ্রহ করে নিজের মন থেকে কিছু লিখবে না। বলছি রাইট টু রিলিজিয়ান, আর্টিকেল 25, এভরি পার্সন তার কনসিয়াসনেস অনুযায়ী যে কোনো রিলিজিয়ানকে প্রফেস, প্র্যাকটিস, প্রোপোগেট করতে পারবে, বাট উইদাউট হ্যাম্পারিং দ্য পাবলিক অর্ডার, মরালিটি, হেলথ অ্যান্ড এনিথিং পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর্টিকেল 25 এ দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল রিলিজিয়ান রাইট। আর্টিকেল 26 এ কি রয়েছে? সায়ন, ভেরি গুড ইভিনিং বেটা, একদম এ, একদম এ। আর্টিকেল 26 এ কি রয়েছে সায়ন? দেখো ক্লিয়ার হয়ে যাবে, এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস আজ আমরা পড়ছি। আর্টিকেল 26 এ রয়েছে কমিউনিটি রিলিজিয়ান রাইট, কমিউনিটি রিলিজিয়ান রাইট। আর্টিকেল 27 এ রয়েছে কি?
আর্টিকেল 28 রয়েছে কি, পরের ক্লাসগুলোই দেখো, আর্টিকেল 28 রয়েছে রিলিজিয়ান ইনস্ট্রাকশন। শোনো, রিলিজিয়ান এডুকেশন অ্যান্ড রিলিজিয়াস ইনস্ট্রাকশনের মধ্যে পার্থক্য রয়েছে। কেমন? আন্ডার আর্টিকেল 26 দেখো, এইবার ক্লিয়ার হয়ে যাবে। আজকে কি বলেছি? আজকে বলেছি স্যার আমরা পড়বো এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস। আর এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস যখন আমরা পড়বো তখন আমরা স্যার একদম স্যার টোটাল কনসেপ্ট করে নেব। তো আর্টিকেল 26 কি বলছে? আন্ডার আর্টিকেল 26 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সাবজেক্ট টু পাবলিক অর্ডার, মরালিটি অ্যান্ড হেলথ। শোনো, আর একটা কথা বলে দিই, আর্টিকেল 25-এ 4টে রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে: পাবলিক অর্ডার, মরালিটি, হেলথ অ্যান্ড এনিথিং পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবং আর্টিকেল 26-এ 3টে রিজনেবল গ্রাউন্ড রয়েছে: পাবলিক অর্ডার, মরালিটি এবং হেলথ। মনে থাকবে না? থাকবে না তো এক্সামিনার পরীক্ষায় কনফিউজ করার জন্য দেবে আর্টিকেল 26-এ রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে এনিথিং পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। না বাবা, এনিথিং না, বলছি যেটা আমি বলছি সেটা শোনো, যেটা ব্রেনে শুনতে ইচ্ছা করছে সেটা শুনো না। আমি বলছি আর্টিকেল 26-এ 3টে রিজনেবল গ্রাউন্ডস অফ রেস্ট্রিকশন রয়েছে, আর্টিকেল 25-এ 4টে গ্রাউন্ডস অফ রেস্ট্রিকশন রয়েছে। স্যার এত বলেন না, স্যার এত বলেন না, আপনি শুধু পড়েই যান। শোনো শোনো, আর্টিকেল 26-এ বলা হচ্ছে এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন। স্যার ডিনোমিনেশন মানে এনি সেকশন অফ সিটিজেন, এ গ্রুপ অফ পিপল হু ফলো সেম রিলিজিয়ান ফিলোসফি, হু প্র্যাকটিস সেম রিলিজিয়ান প্রসেস অ্যান্ড হু প্রফেস সেম রিলিজিয়ান। তো তাদেরকে আমরা বলবো রিলিজিয়ান ডিনোমিনেশন। তো এভরি রিলিজিয়ান ডিনোমিনেশন, এ গ্রুপ অফ রিলিজিয়ান হু প্র্যাকটিস সেম কাইন্ড অফ রিলিজিয়ান, তাদেরকে বলছি আমরা ডিনোমিনেশন। or any section thereof shall have the right to establish and maintain institute for religion and charitable purpose, to manage its own affairs in matters of religion, its own be acquire movable and immovable property, d all of them। তো আনসার হবে ডি, অল অফ দেম। নাও গোটা আর্টিকেল 26 পড়া হয়ে গেল, এর বাইরে আর কিছু নেই 26-এ। বলছি এর বাইরে আর কিছু 26-এ নেই, একদম রুনা, রিভিশন হয়ে গেল, কমপ্লিট। টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউট এনি রিলিজিয়ান অ্যান্ড চ্যারিটেবল পারপাস। তো প্রত্যেক রিলিজিয়ান ডিনোমিনেশন, এনি সেকশন অফ সিটিজেন হু ফলো সেম কাইন্ড অফ রিলিজিয়ান, তাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এস্টাবলিশ করা, শুধু এস্টাবলিশ করা না, তার সঙ্গে সঙ্গে মেনটেন করা সাচ কাইন্ড অফ ইনস্টিটিউশন অফ রিলিজিয়ান অ্যান্ড চ্যারিটেবল পারপাস। 2 নম্বর কি, তাদের আরও রাইট রয়েছে টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স ম্যাটার অফ রিলিজিয়ান। এইখানেই চলে আসে স্যার এসেন্সিয়াল রিলিজিয়ান প্র্যাকটিস, এসেন্সিয়াল রিলিজিয়ান প্র্যাকটিস, ইআরপি। এই ইআরপি আমি পড়িয়েছি আমার পেড ব্যাচে ইন ডিটেল, এখানে আর বলা সম্ভব নয়। তো এক কথায় বলে দিই, এসেন্সিয়াল রিলিজিয়ান প্র্যাকটিস সাম কাইন্ড অফ প্র্যাকটিস যেটা তোমার রিলিজিয়ানের স্যার জন্মলগ্ন থেকে ছিল, জন্মলগ্ন থেকে যে রিলিজিয়ান প্র্যাকটিসকে বাদ দিলে সেটা ওই ধর্ম তুমি চিনতেই পারবে না, তাকে বলা হয় এসেন্সিয়াল রিলিজিয়ান প্র্যাকটিস। বোঝাতে পারলাম? তো তোমার রিলিজিয়ানের তুমি কি কি অ্যাফেয়ার্স রাখবে, কবে তুমি ঈদ পালন করবে, কবে তুমি দুর্গাপুজো পালন করবে, স্যার এগুলো তোমার ওন রিলিজিয়ান ম্যাটার্স অ্যান্ড ইউ হ্যাভ এম্পাওয়ার টু টেক অ্যাকশন অফ ইট ম্যানেজ ফর ইউর রিলিজিয়ান অ্যাফেয়ার্স। তোমার স্যার অথরিটি রয়েছে, তুমি নিতে পারো, তোমার সিদ্ধান্ত রয়েছে, তোমার ক্ষমতা রয়েছে, তুমি সিদ্ধান্ত নিতে পারো তোমার রিলিজিয়ান ম্যাটার্সকে এবং রিলিজিয়ান অ্যাফেয়ার্সকে ম্যানেজ করার। এবং তোমার রয়েছে অ্যাকোয়ার করার মুভেবল প্রপার্টি এবং ইমুভেবল প্রপার্টি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। তো আনসার হবে স্যার অল অফ দেম। একে বলে অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি অফ রিভিশন। বোঝাতে পেরেছি না পারিনি? আর্টিকেল 26 এর কমপ্লিট হয়ে গেল। নেক্সট চলো, নেক্সট ফ্রিডম অ্যাজ অ্যাটেন্ডেন্স অফ রিলিজিয়ান ইনস্ট্রাকশন। শোনো, রিলিজিয়ান ইনস্ট্রাকশন এবং রিলিজিয়ান এডুকেশন সেপারেট বিষয়। রিলিজিয়ান ওয়ার্শিপ ইন দ্য সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ টু বি এসেন্স হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? আর্টিকেল 27, আর্টিকেল 27(1), আর্টিকেল 28। তো আনসার হবে স্যার আর্টিকেল 28। বোঝাতে পেরেছি না পারিনি?
আনসার হবে স্যার আর্টিকেল 28। কোন কোন এডুকেশনাল ইনস্টিটিউশনে তুমি রিলিজিয়াস ইনস্ট্রাকশন দিতে পারবে সেটা ডেসক্রাইব করা রয়েছে আর্টিকেল 28-এ। কোন টাইপ অফ এডুকেশনাল ইনস্টিটিউশনে স্যার আর্টিকেল 28-এ কোনটা স্যার গভর্নমেন্ট দ্বারা রেকগনাইজড, কোনটা গভর্নমেন্ট দ্বারা এস্টাবলিশড, কোনটা কোনো এন্ডাওমেন্ট বা ট্রাস্ট দ্বারা এস্টাবলিশড, সে এড নেয় কিনা আমি ইন ডিটেল পড়িয়ে রেখেছি আর্টিকেল 28 ফান্ডামেন্টাল রাইটসের ক্লাস পেড ব্যাচে, এবং ইউটিউবেও পড়িয়ে রেখেছি। যারা নন পেড ব্যাচের স্টুডেন্ট রয়েছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ক্লাসের শেষে প্রিভিয়াস ক্লাসটা দেখে নাও, কেমন? বল না বাবা অত টাইম নেই। আর্টিকেল 29-30 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কনফার্স হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্টিংক্ট রাইট টু এনি সেকশন অফ সিটিজেন ইটস conserve its own language, script and culture, right to all religious and linguistic minority to establish and administered educational institution of their choice, right and educational institution not be discriminate against in matter of state aid on ground that it is under management of minority। হ্যাঁ স্যার, আনসার কি হবে? আনসার হবে স্যার অল অফ দেম। আনসার হবে স্যার ডি। আনসার হবে স্যার অল অফ দেম। কেন আনসার অল অফ দেম হবে? নাও গোটা এডুকেশনাল কালচারাল রাইটস তোমাদের রিভিশন হয়ে গেল। 29-এ বলা হচ্ছে রাইট অফ এনি সেকশন অফ সিটিজেন, রাইট অফ, দেখো বলছি দেখো, রাইট অফ এনি সেকশন অফ সিটিজেন। তো এনি সেকশন অফ সিটিজেন মানে যাদের ডিস্টিংক্ট ইট ওন ল্যাঙ্গুয়েজ রয়েছে, এদের নিজস্ব স্ক্রিপ্ট রয়েছে এবং কালচার রয়েছে, তো তারা কি করতে পারবে? তারা কনজার্ভ করতে পারবে। কি কনজার্ভ করতে পারবে? ওন ল্যাঙ্গুয়েজ, ওন স্ক্রিপ্ট অ্যান্ড ওন কালচার। এইভাবে সাবজেক্টকে পড়তে হয়। তারপরে কি বলা হচ্ছে? রাইট টু অল রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটি to established and administered educational institution of their choice। কোথায় বলা হচ্ছে? আর্টিকেল 30-তে বলা হচ্ছে। কোথায় বলা হচ্ছে? আর্টিকেল 30-তে। মানে আর্টিকেল 29-এর যে মাইনরিটি সেটা লিঙ্গুইস্টিক মাইনরিটি, আর্টিকেল 30-র যে মাইনরিটি, আর্টিকেল 30-র মাইনরিটি হচ্ছে রিলিজিয়ান মাইনরিটি অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটি। তো তাদের বোথ পাওয়ার রয়েছে টু এস্টাবলিশ করা এবং অ্যাডমিনিস্ট্রেট করা কি এডুকেশনাল ইনস্টিটিউশন। হোয়াই? তাদের যে ওন ল্যাঙ্গুয়েজ, ওন স্ক্রিপ্ট এবং ওন কালচার রয়েছে তাকে কনজার্ভ করার জন্য। এইভাবে সাবজেক্টকে পড়তে হয় একদম। অগ্নিব, গড ব্লেস ইউ। নেক্সট, রাইট অফ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন নট টু বি ডিসক্রিমিনেট। তার মানে ডিয়ার স্টেট, কনস্টিটিউশন মেকার্স, ফাউন্ডিং ফাদার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডিয়ার স্টেটকে বলছে, ডিয়ার স্টেট তুমি যখন এড দেবে, তুমি যখন সাহায্য করবে, তখন তুমি কখনোই ডিসক্রিমিনেট করবে না, কখনোই ভেদ বৈষম্য করবে না। কোন গ্রাউন্ডসে? এগেইনস্ট দ্য ম্যাটার অফ স্টেট এড অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ইজ আন্ডার ম্যানেজমেন্ট অফ মাইনরিটি। মানে সেটা কোনো মাইনরিটি ডিনোমিনেশনের দ্বারা অ্যাডমিনিস্ট্রেট হচ্ছে, এই গ্রাউন্ডে তুমি এড দেওয়ার ক্ষেত্রে, তুমি কে? স্টেটকে আর্টিকেল 12, তুমি এড দেওয়ার ক্ষেত্রে, সাহায্য দেওয়ার ক্ষেত্রে ডিসক্রিমিনেশন মানে ভেদ বৈষম্য, তুমি কোনো ভেদ বৈষম্য করবে না। এটাই হলো অ্যাকচুয়াল সামারি আর্টিকেল 29 অ্যান্ড আর্টিকেল 30। সো এভরিথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটসের ক্লাস কেমন হয়েছে প্রত্যেকে কমেন্টসে লিখবে। কেমন ক্লাসটা শেষ হওয়ার পরে তোমাদের ভালো লেগেছে না লাগেনি? বল স্যার একদম ভালো লাগেনি, আপনি স্যার খুব বেশি বকেন। একদম, আমার বাড়িতেও তাই বলে। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য রাইট টু কম্পালসারি অ্যাকুইজিশন অফ প্রপার্টি ওয়াজ মেনটেন্ড বিফোর ইটস ডিলিটেশন। ওয়ার্ড খেয়াল করো। এইবার কিছু কিছু স্টুডেন্ট তো স্যার মাথা ঘুরতে লাগবে, যারা পেড ব্যাচের স্টুডেন্ট না বা মোটামুটি ওপর সেলফ স্টাডির ভূত মাথায় যাদের চেপে থাকে। Which of the following articles of the Indian Constitution the right to compulsory acquisition of the property was maintained before its deletion? তো এখানেই স্যার দুটো কোশ্চেন লুকিয়ে রয়েছে, আনসার কি হবে? এভরিওয়ান, প্রত্যেকে, এখানেই স্যার দুটো কোশ্চেন লুকিয়ে রয়েছে, আনসার কি হবে?
So which of the following articles of the Indian Constitution of the right to compulsory acquisition of the property was maintained in Article 31? একদম একদম অগ্নিব ক্লিয়ার হয়েছে। তো আর্টিকেল 31 এর ছিল স্যার রাইট টু কম্পালসারি অ্যাকুইজিশন প্রপার্টি। এখন নেই স্যার, না এখন নেই, চলে গেছে স্যার, চলে গেছে, টাটা বাই বাই হয়ে গেছে। কবে টাটা বাই বাই হয়েছে স্যার? ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কি করা হয়েছে স্যার? টাটা বাই বাই হয়েছে। কি করে বুঝবো? ইন ডিটেল পড়িয়ে রেখেছি পেড ব্যাচে এবং ইন ডিটেল পড়িয়ে রেখেছি স্যার ইউটিউবে। তো আর্টিকেল 31A, আর্টিকেল 31B, আর্টিকেল 31C। আর্টিকেল 31C সেটা কিন্তু ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে নয়, আর্টিকেল 31C যোগ করা হয় 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে 1971 সালে ম্যাডাম ইন্দিরা গান্ধীর টাইমে। আর আর্টিকেল 31 স্যার একদম কোশ্চেন কি হবে? ক্লিয়ার এভরিওয়ান প্রত্যেকে? একদম একদম Subclause 1A, Article 31A of the Indian Constitution applies in which of the following contingencies? কি হবে? Acquisition of the estate, extinguish of the right and estate, modification right of estate। কি হবে? Article 31A Subclause 1 কি হবে? কি হবে আনসার? আনসার হবে স্যার ডি, অল অফ দেম। শোনো, আর্টিকেল 31 এর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি ইন ডিটেল পড়িয়েছি। আনসার হবে ডি, কারণ স্যার 1950-তে যখন ইন্ডিয়া স্যার এনফোর্সমেন্ট হয় কনস্টিটিউশন, আমাদের প্রিয়াম্বেলের যে লাস্ট পার্ট দেখবে, প্রিয়াম্বেলের লাস্ট পার্টে কি লেখা রয়েছে? যে ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন দ্য ডে অফ 26 নভেম্বর 1949 কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করছে, কিন্তু এনফোর্স কবে হয়েছে? 1950 26 জানুয়ারি। তো 1950 সালে স্যার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এনফোর্সমেন্ট করা হলো, 15 মাস সরকার চলতে থাকলো, তারপর সরকারের দরকার পড়ে গেল ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কেন? কারণ ফ্রিডম স্ট্রাগলে, ভারতের স্বাধীনতা সংগ্রামে যেমন ইন্টেলেকচুয়াল ক্লাস, এলিট ক্লাস ছিল, তেমনই ছিল ওয়ার্কার ক্লাস, পিজেন্ট ক্লাস, লেবার ক্লাস, উইমেন্স। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ওপর প্রত্যেকের আশা ভরসা রয়েছে এবং ভারতবর্ষের যখন কনস্টিটিউশন কার্যকর হয় তখন ভারতবর্ষের সামনে একাধিক চ্যালেঞ্জ ছিল। সোশ্যাল ইস্যু ছিল, সোশ্যাল ইস্যুর সঙ্গে যেটা ছিল ফিনান্সিয়াল ইস্যু। তো সরকারের দরকার ছিল স্যার ইকোনমিক্যাল রিফর্ম, সরকার স্যার চাইছিল ল্যান্ড, কিন্তু মানুষ ল্যান্ড দিতে রাজি হচ্ছিল না। মানুষ কারা? জমিদার ক্লাস, কারণ মেজরিটি পার্সেন্ট অফ ল্যান্ড সেই সময় কাদের কাছে ছিল? জমিদার ক্লাসের কাছে, ব্রিটিশ পিরিয়ড থেকে। তো যখনই পণ্ডিত জওহরলাল নেহেরু ল্যান্ড অ্যাকুইজিশন করতে যাচ্ছে তখনই জমিদার চলে যাচ্ছে কোথায়? কোর্টে, এবং কোর্টে গিয়ে বলছে মাই লর্ড ডিয়ার স্টেট আমার ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন করছে। কোর্ট বলছে কিভাবে ভায়োলেশন করছে? জমিদার বলছে মাই লর্ড আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এফ, যেখানে আমার রয়েছে রাইট টু প্রপার্টি, যেটা রিপিল করা হয় অনেক পরে 1978 এসে 44তম সংবিধান সংশোধনে, এবং আর্টিকেল 31 রাইট টু অ্যাকুইজিশন প্রপার্টি। তো আমাকে স্যার মানে অ্যাপ্রোপ্রিয়েট কম্পানসেশন দিতে হবে, না হলে আমি আমার জমি দেব না। তো সরকার তখন কি করে? ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে, বাবা সাহেব পণ্ডিত জওহরলাল নেহরুকে বলেন নো টেনশন, আমরা হলাম উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমাদের রয়েছে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি রয়েছে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্ট স্যার কি করে? পার্ট 18 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 368, যেখানে বলা রয়েছে অ্যামেন্ডিং পাওয়ার অ্যান্ড অ্যামেন্ডিং প্রসিডিয়ার অফ দ্য পার্লামেন্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো আর্টিকেল 368 কে ইউজ করে পার্লামেন্ট কি করে? ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে এবং আর্টিকেল 31A, আর্টিকেল 31B এবং 9 শিডিউল অ্যাড করে। সেখানেই বলা হয় অ্যাকুইজিশন অফ এনি এস্টেট, এক্সটিংগুইশমেন্ট রাইটস অফ এনি এস্টেট, মডিফিকেশন অফ রাইটস অ্যান্ড এনি এস্টেট। আর্টিকেল 31 ডিয়ার স্টেট যদি করে, তাতে যদি তোমার ফান্ডামেন্টাল রাইটস, তুমি কে? ডিয়ার সিটিজেন, তোমার যদি এফআরসের ফান্ডামেন্টাল রাইটসের টাটা বাই বাই হয়, কন্ট্রাভেনশন হয়, ভায়োলেশন হয়তো হোক, তুমি কোনো কোর্টে কোশ্চেন করতে পারবে না। এবং আর্টিকেল 31B,
আর্টিকেল 31B এর মাধ্যমে যোগ করে 9 শিডিউল। 9 শিডিউল হলো এ টাইপ অফ ব্ল্যাক বক্স, ব্ল্যাঙ্কেট, যে বক্সের আন্ডারে যে সমস্ত লকে অ্যাড করা হবে। মানে তোমরা যদি 9 শিডিউল খুলে দেখো, দেখবে সব ল্যান্ড অ্যাকুইজিশন রিলেটেড ল রয়েছে। স্যার বিহার টেনেন্সি ল, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম ল, পাঞ্জাব টেনেন্সি ল। তো এই সমস্ত 9 শিডিউলে যত ল্যান্ড রিফর্ম রিলেটেড লকে অ্যাড করা হবে, দে আর অল অফ বিয়ন্ড দ্য জুডিশিয়াল রিভিউ। সেগুলোতে কোনো জুডিশিয়াল রিভিউ করা যাবে না। কিন্তু প্রেজেন্ট ডে সিনারিও কি? প্রেজেন্ট ডে সিনারিও হচ্ছে বিফোর দ্য 1973 24 এপ্রিল। বল স্যার কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন? এর নামই হলো প্রিপারেশন। শোনো, বিফোর দ্য 1973 24 এপ্রিল কি হয়েছিল? 1973 24 এপ্রিল কেশবানন্দ ভারতী মামলার রায় আসে। দ্য ডে দ্যাট সেভ ডেমোক্রেসি, যেদিনকার ডেমোক্রেসিকে সেভ করা হয়, এবং সেদিন আর একটা দিন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকরের জন্মদিন 24 এপ্রিল। তো বিষয় হচ্ছে 1973 24 এপ্রিল বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের ধারণার স্যার ডক্ট্রাইন দেয় অনারেবল সুপ্রিম কোর্ট, এবং জুডিশিয়াল রিভিউ হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মেন ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। That's why before the 1973 all land reform related law that is included in the 9 schedule সেগুলো হলো beyond the judicial review। কিন্তু যেটা আফটার দ্য 1973 24 এপ্রিল এর পরে ডিয়ার স্টেট, তুমি যে সমস্ত ল 9 শিডিউলের মধ্যে অ্যাড করেছো সেগুলো সব জুডিশিয়াল রিভিউর আওতায় আসবে। এটা কোন কেসে বলা হয়েছিল? এটা বলা হয়েছিল আইআর কোহিলুর কেস 2007 এবং বামন রাও কেস 1992। তো 2007 আইআর কোহিলুর কেসে অ্যানাদার সুপ্রিম কোর্ট বলে যে বিফোর দ্য 1973 বেসিক স্ট্রাকচারের ধারণার আগে যতগুলো ল অ্যাড করা হয়েছিল সেগুলো বিয়ন্ড দ্য জুডিশিয়াল রিভিউ থাকবে, বাট আফটার দ্য 1973 যেগুলো 9 শিডিউল সেই ব্ল্যাক বক্সে তুমি অ্যাড করেছো, যেগুলোকে বলেছো বিয়ন্ড দ্য জুডিশিয়াল রিভিউ, সেগুলোর ওপর জুডিশিয়াল রিভিউ হবে। একেই বলা হয় রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন অফ দ্য ল। একেই বলা হয় রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন অফ দ্য ল। বোঝাতে পেরেছি না পারিনি? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? এভরিওয়ান, প্রত্যেকে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? একে বলে রিভিশন করা। স্যার এমসিকিউ করা মানে এবিসিডি 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 নয়। এমসিকিউ করার মধ্যে দিয়ে 360 ডিগ্রি টোটাল কনসেপ্টকে রিভিশন করতে হবে। এভরিওয়ান, প্রত্যেকে ক্লিয়ার হয়েছে না হয়নি? প্রত্যেকের এভরিওয়ান ক্লিয়ার হয়েছে? একদম একদম প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? হয়েছে ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার হয়েছে একদম। সায়ন এ হবে না, আনসার হবে ডি, অল অফ দ্য অল অফ দেম, অল অফ দ্য অ্যাবাভ। আনসার হবে ডি, অল অফ অ্যাবাভ। দেখে নাও 31 এ খুলে, আনসার হবে ডি, অল অফ অ্যাবাভ। কেমন? একদম। এস্টেটের ব্যাপারে ক্লজ 1-এ রয়েছে, এর পরে রয়েছে পাবলিক বোর্ড সম্পর্কে আমি পড়িয়েছি ইন ডিটেল। ক্লিয়ার প্রিয়শ্রী বেটা? একদম একদম। এইবার একটা ছোট্ট স্টোরি দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। এভরিওয়ান প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে স্যার, খুব তাড়াতাড়ি স্যার। কালকেই জীবনে সব কিছু করে ফেলতে হবে স্যার, কালকেই করে ফেলতে হবে। আরে বাবা কালকে করে ফেলতে হবে না, সময় দাও নিজেকে। এটা স্যার কে স্যার? এটা স্যার এলিফ্যান্ট। বল স্যার এলিফ্যান্ট চেনাচ্ছেন ছোটবেলাকার মতো? না, এলিফ্যান্ট চেনায়নি। এটা স্যার কে? এটা স্যার ডগি। তো লেডি ডগির সঙ্গে লেডি এলিফ্যান্টের বন্ধু ছিল। কার সঙ্গে কার বন্ধু ছিল? স্যার লেডি ডগির সঙ্গে লেডি এলিফ্যান্টের বন্ধুত্ব ছিল। তো লেডি ডগি এবং লেডি এলিফ্যান্ট সেম টাইম প্রেগনেন্ট হয়, সেম টাইম। হ্যাঁ স্যার একদম। তো লেডি ডগি দেখা যায় যে 3 মাস পর লেডি ডগি দেখা যায় স্যার 3টে বাচ্চা জন্ম দিয়েছে, 3টে ছোট্ট ছোট্ট পাপ্পি জন্ম দিয়েছে। দেখেছো? ননু ননু কিউট কিউট পাপ্পি, দেখেছো কেমন কিউট কিউট একদম। এবং 3টে পাপ্পি জন্ম দেওয়ার পর লেডি ডগি একদিন ভাবলো চলো
আমরা এবার গিয়ে আমার সেই পুরনো লেডি বান্ধবী রয়েছে এলিফেন্টের সঙ্গে দেখা করে আসি, তার কি খবর। এলিফেন্টের কাছে গেল, এলিফেন্টকে জিজ্ঞেস করলো মাই ফ্রেন্ডস তোমার কি খবর। এলিফেন্ট বলল না কোনো খবর নেই। আবার লেডি ডগি ফিরে চলে এলো। 3 মাস পর লেডি ডগি অ্যানাদার 3টে পাপিকে স্যার জন্ম দিয়েছে। লেডি ডগি বলল যাই আমার বন্ধু দীর্ঘদিনের সাথী আমার লেডি এলিফেন্ট কি খবর দেখে আসি। তো লেডি এলিফেন্টের কাছে গেল, লেডি এলিফেন্টকে জিজ্ঞেস করলো মাই ফ্রেন্ডস তোমার কি খবর। বলল না কোনো খবর নেই। তো বললো কোনো খবর নেই, আমি আমার আবার 3টে পাপ্পি হয়েছে, কিউট কিউট পাপ্পি। বললো কনগ্রাচুলেশনস। কে বললো? লেডি হাতি। বেশ। অ্যানাদার 3 মাস পর 1 বছর পর আবার 3টে পাপির জন্ম দিয়েছে। মানে 1 বছরে কটা জন্ম দিয়েছে স্যার? 12টা। আচ্ছা বেশ। তো এবার দেখতে গেছে কার কাছে স্যার? এবার দেখতে গেছে কার কাছে? এবার দেখতে গেছে স্যার লেডি এলিফেন্টের কাছে। লেডি এলিফেন্টকে জিজ্ঞেস করছে তোমার কি খবর। লেডি এলিফেন্ট বলছে আমার এখনো কোনো খবর নেই। বলল কেন? তখন লেডি ডগি লেডি এলিফেন্টকে বলছে ইফ ইউ শিওর, তুমি কি শিওর যে তুমি প্রেগনেন্ট রয়েছো, তোমার প্রেগনেন্সি রয়েছে? তখন লেডি ডগি বলল একদম আমি শিওর, কারণ আমার বেবি যখন আর্থকে টাচ করে, আমার বেবি যখন আর্থকে টাচ করে তখন আর্থ ফিল করে যে আমার বেবি স্যার জন্মগ্রহণ করেছে। বোঝাতে পারলাম না? তো জীবনে স্যার হাতির বাচ্চা হও স্যার, ডগি না হয়ে স্যার কি হয় প্রত্যেক বছর দরকার নেই স্যার, এলিফেন্টের বেবি মনে রাখবে 2 বছর অন্তর হয়, 2 বছর টাইম লাগে। এলিফেন্টের বেবি হতে 2 ইয়ার্স লেগে যায়, এবং আফটার 2 ইয়ার্স যখন বেবি এলিফেন্ট যখন আর্থকে টাচ করে তখন আর্থ ফিল করে যে স্যার বেবি এলিফেন্ট হয়েছে। বোঝাতে পারলাম না? তো আই হোপ তোমরা প্রত্যেকে বিহেভ করবে লাইক বেবি এলিফেন্ট, এবং নিজের জীবনে সেম ডে সাকসেস বলে কিছু হয় না স্যার। জীবনে কি লাগে? জীবনে লাগে স্যার ইট টেকস টাইম টু ডু সামথিং। সময় দাও নিজেকে, কেমন? এবং নেগেটিভ পিপল থেকে দূরে থাকো, নিজের ওপর বিলিফ সিস্টেমকে কন্টিনিউ রাখো, পড়াশুনো করতে থাকো, একদম wbcs ক্র্যাক হবে। সো গুড ইভিনিং এভরিওয়ান, প্রত্যেকে আজকের ক্লাস এই পর্যন্তই। কাউরির কোনো ডাউট কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আদারওয়াইজ ক্লিয়ার লেখো, ক্লাস শেষ করছি। কেমন এভরিওয়ান? প্রত্যেকে আগামী দিন পেট ব্যাচে ক্লাসে দেখা হবে এভরিওয়ান। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।